Okay, so you all know that this is our fourth free live class of this free course, and in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verbs, as well as how can we practice English to Bengali conversation. অর্থাৎ you all know that our mother tongue is বাংলা, right? আমাদের মাতৃভাষা কি বাংলা। আপনি প্রাইমারি লেভেলে যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছেন বা ডেভেলপ করতে চাচ্ছেন, আপনি একটা সেন্টেন্স ইংলিশে লিখতে চান বা বলতে চান, দেখবেন ব্রেনে আগে বাংলাটা চলে আসে। তো যে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটাকে কিভাবে ইংলিশে কনভার্ট করা যায় সঠিক টেন্স বা টাইম মেনটেন করে, বা এই বাংলাটাকে ওভারকাম করে যে কোনো কিছু থিঙ্কিং অর্থাৎ চিন্তা করার সাথে সাথেই ইংলিশে কিভাবে বলা যায়, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সামনে। বাট তার আগে আমি মডাল ভার্ব নিয়ে আলোচনা করব, কারণ আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছে, আজকে ফোর্থ ক্লাস। আমি গত ক্লাসে টেন্সের উপর প্র্যাকটিক্যালি ক্লাস নিয়েছিলাম, আজ মডাল ভার্বের উপর ক্লাস নিব। এখন একটা কথা আমি বারবার আপনাদেরকে বলি, যে কোনো বিষয় শেখার আগে, যে কোনো বিষয় জানার আগে, যে কোনো বিষয় সম্পর্কে কনসেপ্ট বা ধারণা নেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়। আমি যে মডাল ভার্বের উপর ক্লাস করব, এই টিচার যে আমাকে মডাল ভার্ব পড়াবে বা সেমি মডাল ভার্ব, কেন, হোয়াই, আমার এটা কেন লাগবে, কোন জায়গায় আমার এটা মেইনলি প্রয়োজন হয়, আগে সেটা একটু আমরা বুঝি। হ্যাঁ, তারপর আমি এই জায়গাটাতে আলোচনা করছি। আগে ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝেন। যারা গত ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন, আপনাদের প্রত্যেকেরই মনে থাকার কথা, আমি এইভাবে বলছিলাম যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রধানত এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসে, দেন ভার্ব, দেন এক্সটেনশন, এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল বসে। এগুলো আমি দেখিয়েছিলাম আপনাদের। সাবজেক্ট কি, আই, উই, ইউ, হি, সি, দে, এরকম একটা সার্কেলের ভিতর থাকে। এরপর ভার্ব, দেন সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে এক্সটেনশনের যে জায়গাটা সেটা অটোমেটিক্যালি চলে আসে। এগুলো কিন্তু আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছি। এইবার আমি কি বলছিলাম, যে আমরা টেন্স শিখি, কেন শিখি? এই যে বাক্যগুলো লিখলাম, এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, প্রতিদিন করে, রেগুলার হয়, এরকম একটা সেন্স বা টাইম এটা প্রদান করে। তো আমরা যখন কারোর সঙ্গে কমিউনিকেট করব, কনভারসেশন করব, তখন একটা স্টেবল টাইমের উপর কথাকে রেখে এগোতে পারি না। আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। আর এই পরিবর্তনটা হয় টেন্সের স্ট্রাকচারের পরিবর্তনের মাধ্যমে। এখন এই টেন্সের স্ট্রাকচার মূলত কি, ভার্বের ফর্মের পরিবর্তন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এর আবার চারটা করে ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা, তিনে চারে 12টা। এই 12টা স্ট্রাকচার যদি আপনার জানা থাকে, একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। এগুলো কিন্তু আমি বলেছি লাস্ট ক্লাসে। কিন্তু এই শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। এই জন্যই এই মডাল বা সেমি মডাল ভার্বের ব্যবহার আমরা শিখে থাকি। অর্থাৎ বিষয়টা কেমন, মনে করেন এই ড্রাইভ, এই ড্রাইভ মানে কি, চালানো। ড্রাইভ মানে চালানো। এখন আমি যদি বলি যে সে একটা গাড়ি চালায়, আমার ইংলিশটা কি, হি ড্রাইভস আ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন আ কার। এইভাবে ড্রাইভ মানে কি, চালানো। এই চালানো কথাটাকে সর্বোচ্চ 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নেওয়া যায় বা বলা যায়, যদি আমার টেন্স জানা থাকে। এবং এটাই আমরা শিখি এবং আমাদের এটা শিখতে হয় বা করতে হয়, কারণ আমি যখন কারোর সঙ্গে ইংলিশে কনভারসেশন করব, কারোর সঙ্গে কমিউনিকেশন করব, আমার কথার বা সময়ের বা কালের পরিবর্তনের জন্য ভার্বের ফর্মের পরিবর্তনটা করতে হয়। এটা হচ্ছে আমার নিয়ম। এখন দেখেন আমি কি বলছি, এই শুধুমাত্র টেন্স দিয়ে বা টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্যই আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়। এরা আলাদা ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে। মডাল ভার্বস মেইনলি এক্সপ্রেসেস দ্য পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন ইন দ্য সেন্টেন্সেস। সেটা কেমন, বোঝার চেষ্টা করেন একটু, খুবই ভালোভাবে বুঝবেন। আমি যদি আপনাকে বলি সে গাড়ি চালাইতো, বলেন তো ইংলিশ কি, আপনি বলতে পারবেন? কোন টেন্স দিয়ে বলবেন? এটা কোনো টেন্স দিয়ে আপনি বলতে পারবেন না। সে গাড়ি চালাতো, তার আজ গাড়ি চালানো উচিত, তার আজ গাড়ি চালানোর কথা ছিল, তাকে এই গাড়িটা চালাতে হবে, সে এখন অবশ্যই গাড়িটা চালাবে।
এগুলো কোনো টেন্স দিয়ে আপনি বলতে পারবেন না। এই কথাগুলো যদি আপনি ইংলিশে ডেসক্রাইব করতে চান, আপনাকে এই মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। যেমন আমি যখনই বলছি হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। আমি যখনই বলছি হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। আমি যখনই বলছি হি ইউজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো, সে গাড়ি চালাইতো বা চালাতে অভ্যস্ত ছিল। হি উড ড্রাইভ আ কার, হ্যাঁ, এর মানে হচ্ছে সে গাড়ি চালাতো। হি মাস্ট ড্রাইভ আ কার, হ্যাঁ, সে অবশ্যই গাড়ি চালাবে। আমি যখনই বলছি হি ইজ টু ড্রাইভ আ কার, ইজ টু ড্রাইভ, তাকে গাড়ি চালাতে হয়। হি অস টু ড্রাইভ আ কার, অস টু ড্রাইভ আ কার, এগুলোকে সেমি মডাল অক্সিলারি বলে, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু, ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, হি হ্যাজ টু ড্রাইভ, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ, তাকে গাড়ি চালাতে হয়েছিল। এই যে কথাগুলো বলছি, এগুলো আপনি কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। তো ইংলিশে আমি একটা কথা বলছিলাম যে 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, টোটাল 30টা স্ট্রাকচার হয়। এই 30টা স্ট্রাকচার যদি আপনার জানা থাকে, একটা কথাকে 30টা ওয়েতে, 30 ভাবে, 30 দিকে, 30টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন। আর এটা যদি আপনি পারেন, এটা যদি একবার শিখতে পারেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি যে কোনো কিছু বাংলায় ভাবেন না কেন, আপনি ইংলিশে কথা বলতে সক্ষম হবেন। দেখেন, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, আমার সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন, পরিবর্তনটা কোথায়? ভিতরে ভার্বের ফর্মে, কখনো ড্রাইভ, কখনো ড্রোভ, কখনো উইল ড্রাইভ। এখন পার্থক্যটা বোঝেন। আমাদের টেন্সের স্ট্রাকচারে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। এবং টেন্সের স্ট্রাকচারে মেইন যে ভার্বটা, সেটার ফর্মের পরিবর্তন হয়, কখনো বেস ফর্মে বসে, কখনো ভার্বের সাথে এস বা ইএস থাকে, আইএনজি থাকে, ডি, ইডি, টিএন থাকে। এবং এইভাবেই কথার বা সময়ের পরিবর্তন হচ্ছে। আর মডালের ক্ষেত্রে, আমার যে মডালই হোক না কেন, এরাও কিন্তু অক্সিলারি, হেল্পিং, মানে অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। তো যে মডালই হোক না কেন, মেইন ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে থাকে, রুট ফর্মে থাকে। সেটা ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ কিসে থাকে বললাম? বেস ফর্মে থাকে। এইখানে বিষয়টা কেমন, একটু যদি ভার্বের ফাংশনটা একটু আপনারা বোঝেন, দেখেন, এই ভার্ব প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট, কথাটা একটু বুঝবেন। একটা হচ্ছে ফাইনাইট, আরেকটা হচ্ছে আপনার নন ফাইনাইট। কি বললাম বলেন তো? ভার্বটা হচ্ছে প্রধানত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট, মনোযোগ দিয়ে বোঝেন। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। ফাইনাইট ভার্ব, একটাকে বলা হয় প্রিন্সিপল, আরেকটা হচ্ছে অক্সিলারি। আবার এই যে নন ফাইনাইট ভার্ব, এটা তিন প্রকার, হ্যাঁ, জেরান্ড, ইনফিনিটিভ, আর হচ্ছে পার্টিসিপল। এই নন ফাইনাইট ভার্ব গুলো, যেগুলো ভার্ব হিসাবে বসে না, সাবজেক্ট থেকে দূরে বসে, চেহারাটা ভার্বের মতো মনে হলো, এটা অ্যাকচুয়ালি নাউন বা অ্যাডজেক্টিভের কাজ করে মোস্ট অফ দ্য টাইম। তো এই ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এই যে অক্সিলারিটা আমি লিখলাম, এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে আপনার এই মডাল অক্সিলারি। এই মডালের আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল। এই সেমি মডাল মানে কি? এমন কিছু ভার্ব, যে ভার্বগুলোর চেহারা, যে ভার্বগুলো দেখতে প্রাইমারির মতো বাট কাজ করে মডালের মতো, মানে ফ্রেজাল ভার্ব হয়, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোকে বলে। তো এই যে প্রাইমারি অক্সিলারি, এই প্রাইমারি অক্সিলারি কোনগুলো? ওই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এরা কোথায় বসে? টেন্সের স্ট্রাকচার গুলোতে বসে। আর এই মডাল বা সেমি মডাল, এরা অক্সিলারি। অক্সিলারি মানে কি? হেল্পিং, মানে অন্য একটা মেইন ভার্বের পূর্বে এই ভার্ব গুলো বসে। তো এই মডাল ভার্ব গুলো, এরা নিজেরাই আলাদা ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে। এখন প্রাইমারি অক্সিলারি ভার্ব একটা বাক্যে কোনো অর্থ দেয় না। কি বললাম বলেন তো আমার কথাটা? প্রাইমারি অক্সিলারি ভার্ব ভালোভাবে বুঝবেন, এগুলো কেউ বলবেও না, কেউ বুঝাবেও না আপনাকে। সবাই শুধু করাই যাবে যে ক্যান মানে পারা, কুড মানে পারতাম, কিন্তু এই কথাগুলো কেউ বলবে না। প্রাইমারি অক্সিলারি ভার্ব একটা বাক্যে কি করে না? অর্থ দেয় না, কিন্তু মডাল ভার্ব অর্থ দেয়। এই জন্য মডাল ভার্ব শেখার আগে এর মিনিংটা জানতে হবে। কেমন, সেটা কি বললাম বোঝেন। আমি যদি বলি আই হ্যাভ আ কার, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমার একটা গাড়ি আছে। আমি যদি বলি আই ডু দা ওয়ার্ক,
এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি কাজ করি। দেখেন এই হ্যাভ মানে কি? হ্যাভ মানে কি? আছে। এই ডু মানে কি? করা। তাহলে আমার গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমি কাজ করি, আই ডু দা ওয়ার্ক। তাই না? আমি এখানে লিখছি না? কিন্তু আমি যদি বলি আই হ্যাভ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি ইংরেজি শিখেছি। এইখানে আমি তো জানি হ্যাভ মানে আছে, এই আছে কথাটা কোথাও বলছি এই বাক্যের ভিতরে? আমি কিন্তু হ্যাভ বসিয়েছি, বাট আছে বলছি কোথাও? লার্ন মানে শেখা, এই শব্দটার বাংলা বলছি যে আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, লার্নটা মেইন ভার্ব। এই হ্যাভটা জাস্ট স্ট্রাকচার বা টাইমটা মেনটেন করার জন্য বসছে। দ্যার ইজ নো মিনিং। এই হ্যাভের কোনো অর্থ কিন্তু এখানে নেই। হ্যাভ যদি নিজেই মেইন ভার্ব হিসাবে বসে তাহলে তার অর্থ আছে, হ্যাভ মানে আছে। কিন্তু যখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসতেছে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসতেছে, তখন হ্যাভের কোনো অর্থ নেই। দেখেন এই ডু মানে করা, আমি কাজ করি। এই বাক্যে ডু ছাড়া আর কোনো ভার্ব নেই, এই ডুটা এখানে মেইন ভার্ব। কিন্তু আমি যদি আপনাকে এরকম একটা বাক্য বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ কি? ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ কি? যে তুমি কি ইংরেজি শেখো? তুমি কি ইংরেজি শেখো? লার্ন মানে শেখা। এই শেখা শব্দটার অর্থ এখানে প্রকাশ পাচ্ছে। আমরা তো জানি ডি ও ডু, এই ডু মানে কর আকারেরা করা। কিন্তু এই সম্পূর্ণ বাক্যের ভিতর করা নামের কোনো শব্দ আমি উচ্চারণ করছি? করছি না। কারণ এই ডুটা কোনো অর্থ দেয় না। ডুটা জাস্ট একটা কোশ্চেন তৈরির জন্য, একটা প্রশ্ন তৈরির জন্য এখানে বসছে। অর্থাৎ এটা অক্সিলারি বা এটা হেল্পিং ভার্ব। এখানে মেইন ভার্বটা হচ্ছে লার্ন। কিন্তু ডু নিজেই যদি মেইন ভার্ব হয় তাহলে ডু মানে করা। হ্যাভ নিজেই যদি মেইন ভার্ব হয়, হ্যাভ মানে আছে। বাট অক্সিলারি ভার্ব হিসেবে বসলে, যেখানে অন্য আরেকটা ভার্ব থাকে, তখন কিন্তু এই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো কোনো মিনিং দেয় না, জাস্ট টেন্সটা মেনটেন করে, সেন্টেন্সের টাইমিংটা মেনটেন করে, সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে। কিন্তু মডাল অক্সিলারি ভার্ব গুলো অর্থ দেয়, মিনিং দেয়। যেমন আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। আমি যদি বলি আই ক্যান লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি ইংরেজি শিখতে পারি। অর্থাৎ ক্যান মানে পারা, লার্ন মানে শেখা। আমার দুটো শব্দেরই কিন্তু অর্থ দিচ্ছে। ক্যানটা অক্সিলারি, লার্নটা মেইন ভার্ব, বাট দুটোই কিন্তু আমার এখানে অর্থ দিচ্ছে। বাট এখানে হ্যাভ কি অর্থ দিছে? দেইনি, জাস্ট একটা টাইম মেনটেন করছে। কিন্তু হ্যাভের যে একটা অ্যাকচুয়াল অর্থ আছে, আছে, সেই অর্থটা কিন্তু এখানে দেইনি। বাট ক্যান মানে কি? পারা, সেই অর্থটা এখানে দিছে। তার মানে কি বললাম? প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো টেন্সের স্ট্রাকচারে ব্যবহৃত হয় এবং সেখানে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। সেখানে মেইন ভার্ব অনুযায়ী সেন্টেন্সের অর্থ হয়। প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো কোনো অর্থ দেয় না। কিন্তু ওই সমস্ত প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার মেইন ভার্ব হিসেবে বাক্যে বসতে পারে। সেটার একটা আলাদা ক্লাস আছে, আমি সেখানে দেখাবো। আর মডাল ভার্ব এরা নিজস্ব ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে। মূলত সম্ভাবনা, সামর্থ্য, আদেশ, অনুরোধ, রিকোয়েস্ট, এগুলো বোঝানোর জন্য মডাল বা সেমি মডালের ব্যবহারগুলো বেশি হয়। এদের পরে মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। কিন্তু প্রত্যেকটা মডাল ভার্ব, যেগুলো অক্সিলারি হেল্পিং, অর্থ দিয়ে থাকে। এবং এই মডাল ভার্বের মিনিংটা আগে আমাকে বুঝতে হবে, তা না হলে আমরা সেন্টেন্স গুলো কমপ্লিট করতে পারবো না। কেমন সেটা? যেমন দেখেন কি বলছে, modals are auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. বলছে মডাল হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? হেল্পিং ভার্ব। তারা ব্যবহৃত হয় মেইন ভার্বের সাথে অতিরিক্ত অর্থ দিতে মেইন ভার্বকে। এই অধ্যায়ে মডালগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে। তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, অর্থাৎ পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। এবার মডালের অর্থটা যদি আমরা দেখি, ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে, মে সম্ভাবনা, মাইট পাস্ট অফ মে। মানেটা কি? ক্যান মানেও পারা, মে মানেও পারা। পার্থক্যটা কি জানেন? অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে ক্যান বসে। যেমন আমি একটানা 10 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ। আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড। আমার দম আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তাই পারি। আর মে সম্ভাবনা, যেমন আজ বৃষ্টি হতে পারে, এখানেও পারে বলছি, বাট পসিবিলিটি, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি হতেও পারে, ইট মাইট রেইন টুডে। ওকে। সো শ্যাল বা উইল এটা ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে বসে। উড অতীত অভ্যাস অর্থে বসে। ইউজ টু এটাও অতীত অভ্যাস অর্থে বসে। এদের কিছু কিছু পার্থক্য আছে, আমি দেখাবো। ডিটেলস ক্লাস আছে, আমি দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি। শুড মানে উচিত, ওট টু মানে উচিত। আমি একটু বলে যাই, দেখেন ইন জেনারেলি কারো কোনো কাজ করা উচিত, এখানে শুডের ব্যবহার হয়। যেমন আমার বাড়ি যাওয়া উচিত, আই শুড গো হোম। তার ভাত খাওয়া উচিত, হি শুড ইট রাইস অ্যাজ ইউজুয়াল। আর ওট টু এর ব্যবহারটা মূলত হয় কোনো একটা কাজ, মনোযোগ দিয়ে বুঝবেন, কোনো একটা কাজ কারো
দায়িত্ব বা কর্তব্য অর্থাৎ ডিউটি বা রেসপন্সিবিলিটির ভিতর চলে আসে। করা উচিত, এটা তার রেসপন্সিবিলিটি, এটা তার ডিউটি বা মোর পলাইটনেস, যেটা এটা প্রকাশ করার জন্য, মোর ফর্মাল মিনিং ক্রিয়েট করার জন্য শুডের পরিবর্তে ওর টু এর ব্যবহার করা হয়। যেমন আমার পিতামাতাকে মান্য করা উচিত, ইউ ক্যান সে আই শুড অবে মাই প্যারেন্টস, বাট ইনস্টেড অফ শুড ইফ ইউ ইউজ হেয়ার আই ought টু অবে মাই প্যারেন্টস, ইট উইল বি মোর কারেক্ট। বুঝতে পারছেন? আমার দেশের সেবা করা উচিত, আই ought টু সার্ভ মাই কান্ট্রি, দ্যাট ইজ মাই ডিউটি, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। ওকে, শুডের ব্যবহার করলেও ভুল না, বাট ওর টু ব্যবহার করলে বেশি ভালো শোনায়। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড রাদার বা ব্যাটার মানে বরং, উচিত বা ভালোই। এবার আমরা একটু দেখি কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। আমি টেন্সের ক্লাসগুলোতে যারা অ্যাটেন্ড করেছিলেন, টেন্সের যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম, সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাবজেক্টের পরে আমাদের ভার্ব বসবে, আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসে। তো এখানেও সেইভাবেই আমাদের একটা টেবিল দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আমাদের মডাল ভার্বগুলোর উপর ফোকাস করেন, মডাল ভার্বের পরিবর্তনের মাধ্যমেই কথার পরিবর্তন হয়। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। এখানে মে কখন ব্যবহার করব এবং ক্যান কখন ব্যবহার করব এই স্পিক ভার্বের ক্ষেত্রেই, এটা কি বুঝতে পারেন? আমি কি বলছি, ক্যান অ্যাবিলিটি অর্থে বসে। যেমন আমি এখন আপনাদেরকে কি বলছি যে আমি ইংরেজি বলতে পারি, মানে আমার এই ল্যাঙ্গুয়েজটা জানা আছে, আমার শক্তি আছে, আমার সামর্থ্য আছে, এই ল্যাঙ্গুয়েজের উপর আমার স্কিল আছে, তাই আমি বলছি যে আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। এখন দেখেন, আমি আপনাদের সামনে রাইট নাও বাংলায় লেকচার দিচ্ছি। এখন এই যে কথাগুলো বলছি, কিসে বলছি? বাংলায় বলছি। এখন বাংলায় বলতে বলতে আমি যদি বলি আমি তো বাংলায় কথা বলতেছি, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। এই যে লেকচার দিচ্ছি আপনাদের সামনে, কিন্তু এখন ইংলিশে লেকচার দিতে পারি। মানে কি, হয়তো দিব, এই যে একটা সম্ভাবনা, এই যে একটা পসিবিলিটি, এইখানে মূলত মে এর ব্যবহার হয়। আই ক্যান সে দ্যাট নাও আই মে স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউ। ইউ অল নো দ্যাট today in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verbs, as well as how can we practice practical conversation. So first of all, if I talk about modal verbs, it expresses the possibility, ability, and possibility in the sentences. Most of the time when we are going to speak in English or write any kinds of things in English, we need to use these modal auxiliary verbs. So for developing our speaking as well as writing skill, we should know all the structures of modal auxiliary verb, and there is a benefit of learning modal auxiliary verbs. When we are going to make sentences by using these verbs, we don't need to add s, es, t, ed or ing with the main verb. Just we have to put the base form or root form of main verb after every modal auxiliary verbs, but we should know the actual word meaning of every modal auxiliary verbs. So that is the things. So এই যে কথাগুলো আমি বললাম, তো এটা মেয়ের ব্যবহার হয় এখানে, যে আমি হয়তো এখন বলবো, হয়তো বলতে পারি, বিষয়টা হচ্ছে আমার। এরপর দেখেন, আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। মে এর পাস্ট পসিবিলিটি হিসেবে মাইট বসে। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। অ্যাজ ইউজুয়াল, কেউ কোনো কাজ করতো, কোনো একটা কাজ হতো, আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু, অতীতে কোনো একটা কাজে আসক্তি থাকা, অভ্যস্ত থাকা। আই ওট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা সাহস দেখাই। আই ডেয়ার টু স্পিক ইংলিশ। ওকে, দেন এইভাবে এই সেন্টেন্স গুলো সাজানো আছে। এই স্লাইডটা, এই ফাইলটা অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা, ডিজাইন করা। ক্লাস শেষে আমি যখন রেকর্ড এবং পিডিএফ ফাইল দিব, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। এটা খুবই ইজি একটা টপিক, একবার শিখে নিতে পারলে অনেক দ্রুত ইংলিশে কথা বলা যায়। দেখেন,
আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারত। হিমেল উড গো টু দ্য সিনেমা অ্যাট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। এখন দেখেন, এই যে সেন্টেন্স বা বাক্যগুলো তৈরি করলাম, আমাদের কিন্তু শুধুমাত্র এরকম বাক্য তৈরি করে রাখলে হবে না। একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড করা শিখতে হবে। এখন সেটা আমরা কিভাবে করতে পারি বা সেটা আমরা কিভাবে করব জানেন? এটা খুবই সহজ, খুবই সিম্পল ভাবে করা যায়। যারা টেন্সের ক্লাস করছিলেন, গত ক্লাসে যারা একদম লাস্ট পর্যন্ত ছিলেন, আমি আপনাদেরকে বলছিলাম যে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। আর ইন্ট্রোগেটিভ করার জন্য ওই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে বাক্যটি ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারের ভিতরে 10টাতেই অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে। 2টা টেন্সের স্ট্রাকচারে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। কোন 2টা? প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, বাকি সবগুলোতে থাকে। তো যেখানে থাকে না সেখানে আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার করি। আর বাকি জায়গাগুলোতে আমরা কি করি? অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে হলো ইন্ট্রোগেটিভ। তো এখানে যেহেতু আমরা মডাল ভার্বের ব্যবহার শিখছি, এই জায়গাটাতে এই মডাল কি, মডাল অক্সিলারি, জাস্ট এগুলোর সাথেই নট বসালে বাক্য নেগেটিভ হয়ে যাবে, এগুলোকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে, আর কিছুই না। এবং এটা আমাদেরকে কিন্তু করতে হবে, এটা শুধু দেখে রাখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। কি বলছে? আমরা চিঠি লিখতে পারতাম না। উই কুডেন্ট রাইট আ লেটার। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। শি উডেন্ট সিং আ সং, অর্থ কি বললাম বলেন তো? সে গান গাইতো না, শি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। শি উডেন্ট সিং আ সং। এরপর দেখেন কি বলছে, শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। শি মাইটেন্ট প্লে ফুটবল, অর্থটা কি? সে ফুটবল নাও খেলতে পারতো, সে ফুটবল নাও খেলতে পারতো। আই শান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব না। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না। ওন্ট মানে উইল নট। রানা মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। সো এইভাবে এই সেন্টেন্স গুলো আর কি নেগেটিভ করা হয়। এটা করতে হবে, একটু প্র্যাকটিস করবেন, একটু দেখবেন, কাভার হয়ে যাবে, কঠিন না। খুবই সহজে আপনারা ডেভেলপ করতে পারবেন বিষয়গুলোকে। ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট এন্ড মাস্ট নট ড্র পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। সেইভাবে এটা হয়। আর ইন্ট্রোগেটিভ যখন আপনি করবেন, জাস্ট ডাবল সরি, জাস্ট অক্সিলারি ভার্বটাকে, অর্থাৎ এই যে মডাল অক্সিলারি যে ভার্বটা, এটাকে আপনার সাবজেক্টের আগে আনতে হবে। তাহলেই আমার সেন্টেন্স গুলো কি হবে? ইন্ট্রোগেটিভ। সেটা কি? ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? ক্যান আই প্লে ফুটবল অর্থ কি? আমি কি ফুটবল খেলতে পারি? এরপর কি আছে দেখেন, বোঝার চেষ্টা করেন। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতাম? কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতাম? কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? কাটতে অতীতে কেউ কিছু করতো কিনা, হতো কিনা। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট হি ড্র পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। দেন মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো, রানা কি কাজটা করতেও পারতো। এই যে বিষয়গুলো দেখাচ্ছি বা পড়াচ্ছি, অনেকেই গতকালও আমার বইটা অর্ডার দিয়েছেন এবং আমার এই ক্লাসগুলো করছেন, যারা আমার বইটা হাতে পেয়েছেন। হ্যাঁ, স্পিক ইংলিশের উপর আমার লেখা যে বইটা, এটা যারা হাতে পেয়েছেন, ওই বইয়ের
15 অর্থাৎ 15 নম্বর চ্যাপ্টারে দেখবেন এই যা যা দেখাচ্ছি আমি, এই সব কিছু এইভাবে টেবিল আকারে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে দেওয়া আছে। বইটা একদমই আমার নিজের হাতে লেখা। আমি যেভাবে পড়াই, যেভাবে ডিসকাস করি ক্লাসে, যেভাবে আলোচনা করি, সেভাবে আমি সবকিছু তুলে ধরেছি আমার ওই বইটাতে। আপনাদেরকে আমি বইটা হয়তো দেখিয়েছিলাম। এটা প্রতিদিন প্রচুর পরিমাণে ডেলিভারি হচ্ছে। এই যে স্পোকেন ইংলিশ উপর লেখা এই যে বইটা, যারা আমার ফ্রি কোর্স বা পেইড কোর্স করছেন, যেটাই করেন না কেন, এই একটা বই যদি আপনার সাথে থাকে এবং রেগুলারিটি মেনটেন করে যদি আপনার ক্লাস করেন, তাহলে আপনি উইদিন ভেরি শর্ট টাইম, উইদিন 3 মান্থ, ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। কারণ এই বইটা একদম সিকোয়েন্স মেনটেন করে সবগুলো টপিক দেওয়া আছে, যে আমার ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য কোন টপিকের পর কোন টপিক পড়তে হবে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, ঠিক কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে বা দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো, সেইভাবেই ধারাবাহিকতা মেনটেন করে দেওয়া আছে। আর ধারাবাহিকভাবে না শিখলে ল্যাঙ্গুয়েজ কখনো শিখে শেষ নামানো যায় না। আপনি আজকে আমার কাছে একটা ফ্রি ক্লাস করার সুযোগ পেয়েছেন, কালকে আরেকটা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে হয়তো ক্লাস দেখবেন, পরের দিন হয়তো ফেসবুক পেজে একটা ক্লাস ভেসে উঠবে, বা অন্য ওই একটা টিচারের লাইভ ক্লাস করার সুযোগ পাবেন। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, এই বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে আপনি শিখতেছেন, শিখবেন, শিখতে পারবেন, বাট ওই শেখাটার ভিতরে আপনি কোনো কনফিডেন্ট পাবেন না। আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, ওই শেখাটাকে শেষ নামাতে পারবেন না। নিজের ভিতরে ওই অ্যাকচুয়াল যে অ্যাসেট, মানে একটা স্টুডেন্ট যখন আমার আন্ডারে থেকে ক্লাস করে, অর্থাৎ সে বুঝতে পারছে যে আমি একজন মেন্টরের আন্ডারে থেকে ক্লাস করছি, আমি একটা গোছানো পদ্ধতিতে এগোচ্ছি, আমি জানি কোন জায়গা থেকে আমি শুরু করব, কোথায় শেষ করব, এই ল্যাঙ্গুয়েজের কি আছে, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড। সে যখন এটা বুঝতে পারে, সে নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্ট পায়। সে মনে করে যে না, এখন এই ল্যাঙ্গুয়েজটা আমার অ্যাসেট বা আমার সম্পদ হিসাবে পরিণত হয়েছে, এবং ইন এনি প্লেস আই ক্যান ইউজ মাই ল্যাঙ্গুয়েজ, আই ক্যান ইউজ মাই স্কিল। এইটা সে নিজের ভিতরে ফিল করতে পারে। বাট বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে আপনি শিখতেছেন, শিখবেন, অনেক কিছু শিখে ফেলছেন, বাট আপনি নিজের ভিতরে ওই কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরি ভাবে ইংলিশ জানি। এরকমই হয়ে থাকে, একটু ভেবে দেখেন। বাট আমার এখানে দেখেন এই সবগুলো ক্লাস 1 to 70, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার এখানে সাজিয়ে দেওয়া, এই কোর্সের কন্টেন্ট গুলো, যে ক্লাস নাম্বার, লেকচার নাম্বার এবং টপিক গুলো কি থাকবে, প্রত্যেকটা টপিকের সাথে হোমওয়ার্ক, একদম 70 নাম্বার পর্যন্ত ক্লাস এখানে। গ্রামার, স্পিকিং, রাইটিং, অ্যাডভান্স গ্রামার, প্রোনাউন্সিয়েশন, অ্যাজ ওয়েল অ্যাজ আইএলস এর উপর যে প্রিপারেশন গুলো আছে, এবং ফ্রি হ্যান্ড রাইটিং, সবগুলো এখানে থাকবে একদম 1 to 70। এই দেখেন লেকচার 70, সবগুলো ক্লাস এখানে ধারাবাহিকভাবে সাজানো আছে। এই ধারাবাহিকতা, এই কোর্স কন্টেন্ট সিকুয়েন্স যদি কেউ বুঝতে না পারে, এটা বুঝে যদি কেউ এগোতে না পারে, সারা জীবন শিখতে থাকতে হবে, গভীর সমুদ্রে সাঁতার কাটতে হবে, ডেভেলপ করা যায় না। তো যেটা বলছি আমি, দেখেন এরপর এইভাবে আপনারা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলো তৈরি করবেন, যে কুড ইউ স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি কথা বলতে পারো, কুড ইউ লেন্ড মি ইয়োর বুক, উইল ইউ ড্র আ পিকচার, উইল ইউ পোস্ট দ্য লেটার, ক্যান শি ডু দ্য ওয়ার্ক, শ্যাল আই ডু ইট। এইভাবে এই সেন্টেন্স গুলো আপনারা কভার করতে পারেন, বা কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এখন দেখেন, নেগেটিভ ইন্ট্রোগেটিভ কিভাবে করতে হয় সেটা তো আমি বললাম, কিন্তু এখানে আরেকটা কথা আছে। এই যে মডাল ভার্ব গুলো দেখাচ্ছি না, যে ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে, হুম, এই মডাল ভার্ব গুলো একটা মাত্র মিনিং দেয় না, এরা কিন্তু আবার ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। অর্থাৎ আমার যে পেইড কোর্সটা আছে, সেখানে প্রত্যেকটা মডাল ভার্বের উপর আবার আলাদা আলাদা এক একটা ক্লাস আছে। এটা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে, এবং ওইটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হয়, তা না হলে এটা ডেভেলপ করা যায় না। যেমন মনে করেন, হয়ে গেল এই যে ক্যান, আমি জানি ক্যান মানে পারা, কিন্তু শুধুমাত্র ক্যানের উপর ডিপেন্ড করে আমাদের একটা আলাদা লেকচার তৈরি করা, সেটা কেমন, একটু দেখেন, একটু দেখাই দেই। কারণ এগুলো ওই পেইড কোর্সে অল্প অল্প করে নেই, এক একটা করে নেই, বাট আপনি ফ্রি ক্লাস করছেন, আপনি আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। বাট দেখে যান যে এই ল্যাঙ্গুয়েজের ভিতর ঠিক কি আছে, আমাদের কতটুকু শেখা উচিত, কোন জায়গাগুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা নেওয়া উচিত। একবার যদি দেখে যেতে পারেন, আপনি নিজের মতো করে ওটাকে ডেভেলপ করতে পারবেন। দেখেন, ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। তো স্ট্রাকচার 1 ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম অ্যাবিলিটি বোঝায়। স্ট্রাকচার 2 ক্যান বি প্লাস নাউন হতে পারে বোঝায়। আমি আপনাদের বি ভার্ব নিয়ে একটা কনসেপ্ট দিয়েছিলাম, যে বি এর দুইটা মিনিং, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। বি এর পরে যদি প্লেস বা আহ কি বলে এটাকে, যদি বি এর পরে যদি প্লেস বা পজিশন থাকে,
তাহলে এটা অ্যাডভার্ব হয়, মানে বি এর অর্থটা থাকা বোঝায়। আর যদি পার্সন বা নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া বোঝায়। হ্যাঁ, এরকম দেখাচ্ছি। আর হ্যাভ হচ্ছে ক্যান হ্যাভ প্লাস পজিশন। হ্যাভ হচ্ছে কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা। সেটা কেমন? এই দেখেন, প্রথমত ক্যানের যে জেনারেল ইউজ বা অ্যাজ ইউজুয়াল ক্যান বলতে আমরা যেভাবে সেটাকে ব্যবহার করি সেটা দেওয়া আছে। নাম্বার ওয়ান, অ্যাবিলিটি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। এটা ক্যানের সিম্পল স্ট্রাকচার। কিন্তু এইবার দেখেন, এই ক্যান ভার্বটা আবার রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশন, অর্থাৎ অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। কি বললাম? এই যে ক্যান, এই ক্যান ভার্বটি আমাদের অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। এইখানে আপনার ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা, তাহলে আপনি এটা বুঝতে পারবেন না। যেমন, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এর বাংলা অর্থ তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে, এক গ্লাস পানি দিতে পারবে, এরকম একটা অর্থ দেয়। এখানে রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য আরো দুইটা ভার্ব আছে, সেটা হচ্ছে কুড এবং উড। প্রত্যেকটা ভার্বের নিজস্ব মিনিং আছে। উড মানে হতো, করতো, যেত। কুড মানে পারতাম, করতাম, নিতাম। এরকম ক্যান মানে পারি। কিন্তু এই তিনটা ভার্ব ক্যান, কুড এবং উড, এদের নিজস্ব মিনিং আছে। সেটা থাকা সত্ত্বেও এই তিনটা ভার্ব রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশনের জন্য ব্যবহৃত হয়। কুড এবং উড ফর্মাল মিনিং ক্রিয়েট করে, পলাইটনেস ক্রিয়েট করে। যারা আপনার থেকে বয়সে বড়, সিনিয়র, টিচার, অফিসার, বস, যাদের সাথে আপনা আপনি করে কথা বলেন, সেখানে কুড বা উডের ব্যবহার হয়। আর যে আপনার থেকে বয়সে ছোট বা সমবয়সী বা ইনফর্মাল সিচুয়েশনে যে কথাগুলো বলেন তুমি আমি করে, সেখানে ক্যানের ব্যবহার করতে পারেন। যেমন, ক্যান ইউ সিট বিসাইড মি, আমার পাশে বসবে। এই যে আমি বললাম আমার পাশে বসবে, আপনি বলতে পারেন এখানে ক্যানের ব্যবহার কেন করছেন? আপনি তো উইলের ব্যবহার করতে পারেন, উইল ইউ সিট বিসাইড মি, ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু না, ক্যানের ব্যবহারটা করতে হবে। কেন জানেন? এর কারণ হচ্ছে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি যখন কাউকে বলছেন যে তুমি কি আমার পাশে বসবে, এইটা তাকে কোন সেন্সে বলছেন, কোন ধরনের এক্সপ্রেশন সেখানে ইউজ করে আপনি বলছেন। যদি তাকে এই কথাটা রিকোয়েস্ট করে বলেন যে দয়া করে আমার পাশে বসবে, তখন আপনি উইল ব্যবহার না করে ক্যানের ব্যবহার করবেন। এইটা হচ্ছে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর এখানে যদি আপনি আপনা আপনি করে বলেন, তাহলে ক্যানের পরিবর্তে আপনি কি বলবেন? যে কুড ইউ সিট বিসাইড মি বা উড ইউ সিট বিসাইড মি। কুড বা উডে, যে আপনি কি একটু আমার পাশে বসবেন। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। এখানে যদি বলেন উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি বলবেন। ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবেন। অর্থাৎ এখানে আপনার ওইটা ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। আপনার এটা মনে রাখতে হবে, এই ক্যান, কুড এবং উড রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশনের জন্য ব্যবহৃত হয়। ক্যান ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, কুড ফর্মাল মিনিং ক্রিয়েট করে, কুড এবং উড। এরপর দেখেন স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন। এখানে বি এর দুইটা মিনিং, হওয়া বা থাকা। বি এর পর পার্সন থাকলে বি এর মানে হওয়া, প্লেস থাকলে থাকা। যেমন, হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। ক্যানটা অক্সিলারি, বিটা মেইন ভার্ব। আবার পজিশন, যেমন হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমার যে কোনো জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশনে ইউজ করতে হবে। তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। তো বি এর মানে হওয়া বা থাকা। সাবজেক্ট নিজে কোনো কিছু হয় বা নিজে কোনো জায়গায় থাকে। আর হ্যাবের মানে হচ্ছে উম, অধিকার বা মালিকানায় থাকা বোঝায়। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। এইভাবেই অন্যান্য ভার্বগুলোর ব্যবহার হয়ে থাকে। এরকম অনেক ভার্ব আছে যেগুলোর স্ট্রাকচার আরো বেশি। সেটা কেমন জানেন? আমি আপনাকে একটা ভার্ব নিয়ে আমি যদি একটু বলি। যেমন দেখেন, এই যে শুড, এই শুড মানে কি জানি আমরা? আমরা জানি যে শুড মানে উচিত, তাই না? কিন্তু দেখেন, এই শুডের অনেকগুলো ফর্ম আছে। শুড, শুড বি, শুড হ্যাভ, শুড হ্যাভ বিন।
এই ফর্মগুলো যদি আপনি না বোঝেন, আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন? এখানে ধারাবাহিকভাবে সবকিছু দেওয়া আছে, বাট আমি যদি আমার মতো করে একটু লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং ওইটাকে মেনটেন করে আমি জাস্ট 10 মিনিট টাইম নিয়ে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো এই মডাল ভার্বের উপর। যদি এটা আপনি ডেভেলপ করতে পারেন, আপনার আয়ত্তে নিতে পারেন, এই মডাল ভার্বের ব্যবহার নিয়ে আপনার আর কখনোই কোনো ধরনের প্রবলেম বা সমস্যা ফেস করতে হবে না। তো মনোযোগ দিয়ে আমাকে 10টা মিনিট এখানে দিবেন। দেখেন, শুড, এই শুড ভার্বকে আমি কতভাবে ব্যবহার করতে পারি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। 1 নাম্বার, আই শুড বা হি শুড ডু দা ওয়ার্ক। এই বাক্যটার বাংলা অর্থ কি? তার কাজটা করা উচিত। কি লিখলাম বলেন তো? হি শুড ডু দা ওয়ার্ক, অর্থ কি বললাম? তার কাজটা করা উচিত। দেখেন, এইটার আবার রিভার্স একটা স্ট্রাকচার আছে, যেমন দা ওয়ার্ক শুড বি ডান, এর বাংলা অর্থ হচ্ছে এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। আবার আমি যদি বলি হি শুড বি আ ডক্টর, কথাটা বোঝেন, তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার আমি যদি বলি হি শুড বি অ্যাট হোম, এর মানে হচ্ছে তার বাড়িতে থাকা উচিত। আবার আবার বলছেন, আমি যদি এরকম একটা সেন্টেন্সও বলি হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, এর মানে হচ্ছে তার কাজটা করতে থাকা উচিত। তাহলে আমি কি লিখলাম দেখেন, এই যে শুডের পরে বি, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাচ্ছি, আবার শুড বি এর পরে নাউন বসাচ্ছি, আবার শুড বি এর পরে অ্যাডভার্ব বসাচ্ছি, আবার শুড বি এর পরে ভার্বের সাথে আইএনজি বসাচ্ছি। এই ফাংশন গুলো আমাদের একটু বুঝতে হবে। লাস্টেরটা কেমন জানেন? ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি বলেন তো? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। কোন একটা কাজ কেউ করতে থাকবে, যেমন আমি ভাত খেতে থাকবো, ইংলিশ কি? আই উইল বি ইটিং রাইস। সে বই পড়তে থাকবে, হি উইল বি রিডিং বুক। এইভাবেই কোনো একটা কাজ কারো করতে থাকা উচিত, উইল বি দিলে তো করতে থাকবে, আর শুড বি মানে করতে থাকা উচিত। যেমন মনে করেন আমি একটা পেপার পড়ছি, আপনি আমাকে বলছেন তোমার এই পেপারটা পড়তে থাকা উচিত। আপনি ইংরেজি শিখছেন, আমি যদি বলি আপনার ইংরেজি শিখতে থাকা উচিত যতক্ষণ না পর্যন্ত ডেভেলপ হয়। আনটিল ইউ ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ শুড বি লার্নিং ইংলিশ। এই যে শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, বাংলাটা কি? কোনো একটা কাজ করতে থাকা উচিত। দেখেন, এতটা ডিটেলসে, এতটা ভেঙে, এতটা ভিতরে এসে কেউ বোঝাবে না। যদি মনে প্রাণে ল্যাঙ্গুয়েজটা শেখার ইচ্ছা থাকে, অরিজিন থেকে, শুরু থেকে যদি শিখতে চান, এইটার উপরে আপনাকে ফোকাস করতেই হবে। এরপর দেখেন, আমি যদি আবার বলি হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত, অধিকারে বা মালিকানায় বোঝায় বোঝায় হি। আবার আমি যদি বলি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, এর বাংলা অর্থ হচ্ছে তার কাজটা করা উচিত ছিল। তার কাজটা করা উচিত ছিল মানে পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। আবার এটার একটা রিভার্স স্ট্রাকচার হচ্ছে দা ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, মানে এই কাজটা করা উচিত ছিল, এই কাজটা করা উচিত ছিল। আবার দেখেন, এই যে হি শুড বি এ ডক্টর, হি শুড বি অ্যাট হোম, এই যে দুইটা বাক্য লিখছি না, এই দুইটা বাক্যকে কিন্তু আবার ওই পারফেক্ট টেন্সের সেন্সে নেওয়া যায়। এগুলো কিন্তু ইনডিফিনিট টেন্সে, তার ডাক্তার হওয়া উচিত বা তার বাড়িতে থাকা উচিত। এখন আমি যদি বলি তার ডাক্তার হওয়া উচিত ছিল, তখন কেমন হয় জানেন? হি শুড হ্যাভ বিন আ ডক্টর। এটা পারফেক্ট টেন্সের একটা সেন্স দিচ্ছে, অ্যাক্টিভ কিন্তু প্যাসিভ না। শুড হ্যাভ এর পরে বি এর পাস্ট পার্টিসিপল বিন। আবার আমি যদি বলি হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, এর মানে তার বাড়িতে থাকা উচিত ছিল। আরেকটা কথা কি জানেন? আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, ওই সেন্সেও কিন্তু এখানে শুডের ব্যবহার করা যায়। যেমন আপনি ইংরেজি শিখতেছেন, আপনার শেখাটা কমপ্লিট হচ্ছে না, আপনি এখন লং টাইম ধরে, আমি আপনাকে শেখার পরামর্শ দিচ্ছি, আমি আপনার টিচার, তো আমি আপনাকে বলছি আপনি আপনার অনেক দিন ধরে ইংরেজিটা শিখতে থাকা উচিত। এই যে লং টাইম ধরে কোন একটা কাজ করতে থাকা উচিত, এখানে আপনি এই স্ট্রাকচারটাও ব্যবহার করতে পারেন যে হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর
লং টাইম, অর্থাৎ হি শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম। তো এই একটা শুডকে কতগুলো সেন্টেন্সে পরিণত করলাম বা কতভাবে ব্যবহার করলাম দেখেন, 11টা বাক্য হলো। এই 11টা বাক্যের ব্যবহার যদি আপনি জানেন, এই যে 11টা বাক্য লিখলাম আমি তো একবার বলে গেলাম, এই প্রত্যেকটা বাক্যের ফাংশন যদি আপনি বোঝেন, বাংলা অর্থ যদি আপনি বোঝেন, এই সুরের পরিবর্তে নিজস্ব অর্থ অনুযায়ী যে কোনো মডাল ভার্ব ইউজ করলে সেইভাবে সেন্টেন্স গুলো তৈরি হয়। এইটা যে একবার শিখে নিতে পারে, এই মডেল নিয়ে তার আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। আমরা শুধু জানি শুড মানে উচিত, কিন্তু না, ওই টেন্সের স্ট্রাকচারের মতো এই ভার্বগুলোর ফর্ম আছে এগুলো। আবার অনেকে আমরা এরকম স্ট্রাকচার শিখেই বসে থাকি, প্র্যাকটিক্যালি ভাবি না। আমি যদি আপনাকে প্র্যাকটিক্যাল একটা সেন্টেন্স বলি, আপনি দেখেন ট্রান্সলেট করতে পারবেন না, কেমন জানেন? একটু মনোযোগ দিবেন, যে কোনো বিষয় শিখতে গেলে প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডাপ্ট করতে হয়। মনে করেন আপনার একটা মেয়ে আছে, কথাটা বুঝবেন, এবং আপনি তাকে বিয়ে দিলেন। এখন আপনার মেয়ের যে বিয়েটা দিয়েছেন, ওই বিয়েতে আপনার কাছের কিছু রিলেটিভস বা আত্মীয় স্বজনদেরকে আপনি দাওয়াত করেননি, ইনভাইট করেননি। এখন তারা আপনাকে গালাগালি করছে বা খারাপ কথা বলছে যে ওর মেয়েটাকে বিয়ে দিল, আমাদেরকে জানালো না। এখন আপনি মনে মনে অনুতপ্ত হচ্ছেন এবং আপনি এই কথাটা বলছেন, আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। কি বললাম বাংলাটা? রিপিট আফটার মি। আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? ভেবে দেখেন, আপনি বলতে পারবেন না। আপনি প্রবলেম ফেস করবেনই করবেন, কারণ এটা প্যাসিভের একটা ডিরেক্ট প্যাসিভের ব্যবহার এবং এই শুডের ব্যবহার। কি বললাম বলেন তো বাংলাটা আবার? আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এখন এই যে 11টা বাক্য লিখছি না, এই 11টা বাক্যের ভিতরে কোন বাক্যের ভিতর পড়ে জানেন ওইটা? এই দেখেন, দা ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই যে বাক্যটা না, এই বাক্যটা কি হচ্ছে দেখেন, এই কাজটা করা উচিত ছিল। তাহলে দে শুড, কথাটা বোঝেন, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। এখানে দেটা কি? সাবজেক্ট। এই সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, তারা কোনো কাজ করতেছে না। অর্থাৎ তাদেরকে, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা, এক মিনিট। আচ্ছা, আমার আমার স্ক্রিন কি বেঁধে যাচ্ছে? আপনারা ক্লিয়ার দেখতে পারছেন যেগুলো লিখতেছি? দেখা যাচ্ছে? Yes, yes, okay, clear. Yes, sir, that's clear. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কি বলছি দেখেন, আমার মেয়ের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। তাহলে কি লিখলাম? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। এই যে শুড হ্যাভ বিন প্লাস ডান ভি3, এই স্ট্রাকচার শুড হ্যাভ বিন প্লাস ভি3 ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি। তার মানে আমি যেটাই পড়াই না কেন আপনাদেরকে, যে বিষয়টাই শেখাই না কেন, তার উপর প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে এবং সেই এক্সাম্পল গুলো আপনাদেরকে কিন্তু সলভ করতে হবে। এই দেখেন, আপনাদের এই ক্লাসের আগে আমি আরেকটা ব্যাচের ক্লাস নিয়েছি, এটা লেকচার 17। এখানে এই মে মাইট মাস্টের ব্যবহারটা ইন ডিটেলসে দেখিয়েছি, এবং ওদের কিন্তু আবার এই দেখেন হোমওয়ার্ক সেন্টেন্স ট্রান্সলেশন ডে 02, এই মডেল রিলেটেড যে সেন্টেন্স বা টেন্স রিলেটেড যে সেন্টেন্সের যে ট্রান্সলেশন, সেটা ওদেরকে করতে দিয়েছি। এবং আমার পেইড কোর্সের স্টুডেন্টসদের কিন্তু এখন আমার ওই কনভারসেশন গ্রুপ আছে, ওরা সেখানে কিন্তু এগুলো এখন প্র্যাকটিস করছে। ওদের ক্লাস নেওয়া শেষ, 9টা থেকে 10টায় ওদের ক্লাস নিয়েছি, এবং ওরা এখন এগুলো প্র্যাকটিস করছে। এই প্র্যাকটিস যদি না করেন, কোন প্র্যাকটিস? প্র্যাকটিক্যাল সেন্টেন্সের প্র্যাকটিস। আপনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন না, শুধু রুল শিখে রাখলে হয় না। আপনি কি কখনো ইমাজিন করতে পারছিলেন যে আমি এরকম একটা সেন্টেন্স আপনাকে বলবো যে তাদেরকে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করা উচিত ছিল, এবং সেটা এর ভিতর থেকে আসবে? আপনি কিন্তু এটা ইমাজিন করতে পারেননি। একটা টিচার যতক্ষণ না পর্যন্ত ওই জায়গাটাতে আপনাকে গাইড করবে, আপনি বুঝতে পারবেন না। ইভেন ওই বাংলাটা আমি বললাম না, মনে করেন এরকম একটা ইংরেজি লেখা আছে যে দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি, এই বাক্যটা দেখেও আপনি কিন্তু বলতে পারবেন না যে এই বাক্যটার বাংলা অর্থ কি, যদি না আপনি এই শুড ভার্ব সম্পর্কে ভালো কনসেপ্ট রাখেন, প্যাসিভ সম্পর্কে ভালো কনসেপ্ট রাখেন। মনে করেন আপনি একটা প্যাসেজ রিডিং করছেন, সেটা কোনো একটা গল্প হতে পারে, সেই গল্পের ভিতরে এরকম একটা বাক্য দেখলেন যে দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন মাই ডটার্স ম্যারেজ সেরিমনি, আপনি এই বাক্যর বাংলাই করতে পারবেন না। এই জন্য বলছি এটা জানতে হবে। তাহলে কি বলছি?
এই যে 11টা বাক্য লিখলাম, আপনি পারলে স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন। এটা যদি কারো জানা থাকে, তার আর মডেল নিয়ে প্রবলেম ফেস করতে হয় না। এইটাই হচ্ছে বিষয়, আমরা মডেল শিখি কিন্তু ডিটেলসে শিখি না, ডিটেলসে শিখতে হবে। এখানে কেন প্রবলেম ফেস করতে হবে না? এই সুরের পরিবর্তে আপনি যে কোনো মডেল বসান, তার নিজস্ব অর্থ অনুযায়ী বাক্য হতে থাকবে। যেমন হি শুড ডু দ্য ওয়ার্ক, আপনি যদি বলেন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজ করতে পারে। হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজ করতে পারতো। হি উড ডু দ্য ওয়ার্ক, সে কাজ করতো। হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, সে অবশ্যই কাজটা করবে। হি শুড বি, দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এই কাজটা করা যেতে পারে। কুড বি ডান, করা যেতে পারতো। মাস্ট বি ডান, অবশ্যই করা যাবে। উড বি ডান, করা যেত। হি শুড বি এ ডক্টর, তো এখানেও আপনি বলেন হি ক্যান বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি কুড বি এ ডক্টর, হতে পারতো। হি মাস্ট বি এ ডক্টর, অবশ্যই ডাক্তার হবে। আপনি যে মডেল দেন না কেন, সেইভাবে এই 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 সেন্টেন্স গুলোতে অর্থ দিতে দিতে থাকে, অর্থ হতে থাকে। এই ছাড়া আর কিছু না। এইভাবে এই মডেলটাকে একটু ডিটেলসে বুঝতে হয়, একটু ডিটেলসে নেওয়ার চেষ্টা করতে হয়। আর এইটা যারা একবার করতে পারে, একবার যারা নিতে পারে, এটা নিয়ে আর প্রবলেম হয় না। আর এটা নিয়ে যদি প্রবলেম না থাকে, এগুলোকে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা যায়। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম? শুধু মডেল জানলে হবে না, একটু ডিটেলসে জানতে হবে, ফর্মগুলো বুঝতে হবে। হ্যাঁ, কথা ক্লিয়ার? বুঝছেন কি বলছি? একদিনে সবকিছু দেখানো, একদিনে সবকিছু বোঝানো যায় না। কিন্তু আপনারা আমার ফ্রি ক্লাস করছেন, আপনি আজকে আসেন, কালকে নাও থাকতে পারেন। সবাই তো আর পেইড কোর্সে আসবে না, যারা আসা তারা এমনিতেই আসে, এমনিতেই আসবে। আর সবাই তো আসবে না, দেখে চলে যাবে। তো দেখে যান যে ল্যাঙ্গুয়েজের ভিতরে কি আছে। আপনি যদি ডেভেলপ করতে চান, আপনি যদি শিখতে চান, ঠিক কোন জায়গাগুলো আপনাকে ডেভেলপ করতে হবে, ঠিক কতটুকু শিখতে হবে, এই বিষয়গুলো একটু দেখেন, তাহলে একটা ধারণা, একটা কনসেপ্ট আপনি পাবেন এই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এবং ধারাবাহিকতা মেনটেন করে এগোতে হয়। এইবার দেখেন, আমি আরেকটা মডেল নিয়ে একটু কথা বলি। তারপর এটা সেমি মডেল, আমি সেমি মডেলের ভিতরে যাব। এখানে একটা ভার্বের ব্যবহার আছে, এটা আলাদা করে দেখাচ্ছে এই জন্য। স্পোকেনে প্রচুর পরিমাণে ব্যবহার হয় এই ফ্রেজাল ভার্বটা, সেটা হচ্ছে ইউজ টু। এই ইউজ টু এর ব্যবহারটা আমরা কিভাবে করে থাকি দেখেন। হুম, কত সুন্দর করে আমার এই প্রত্যেকটা পিডিএফ ফাইল, ডকুমেন্ট, ক্লাস রেকর্ড অর্গানাইজ করা, আপনি ইমাজিন করতে পারবেন না। যারা আসবেন পেইড কোর্স, তারা এটা বুঝতে পারবেন। তো দেখেন এই ইউজ টু এর ভার্বটা এখানে কিভাবে সবকিছু দেওয়া আছে। প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে। আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে সেন্স, এই যে টাইমিং, এটা আপনি কোন টেন্স দিয়ে বলবেন? যতক্ষণ না পর্যন্ত ইউজ টু এর ব্যবহার জানবেন, এই ধরনের কথাগুলো আপনি ইংলিশে কিন্তু পারফেক্টলি ডেসক্রাইব করতে পারবেন না। এই জন্য এটা জানতে হয়। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অতীতে কেউ কোনো কাজ করত, কোন একটা কাজ করা কারো অভ্যাস বা হ্যাবিট ছিল। যেমন মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স এট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। তাহলে মনিরা, আই, শি, দে, আলিম, এগুলো সাবজেক্ট। দেন ইউজ টুটা আমার এখানে সেমি মডেল অক্সিলারি ভার্ব। আর এরপর একটা করে মেইন ভার্বের বেস ফর্ম আছে। অতীতে কেউ কোনো কাজ করতো, এরকম বোঝায়। আবার দেখেন, এখানে একটু বোঝেন, যখন আপনি এগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, যেহেতু এটা মডেল, আপনি এর সাথেও নট বসাতে পারেন, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, সেভাবে আপনারা করতে পারেন। কারণ এগুলো অন কাইন্ডস অফ পাস্ট টেন্স এর সেন্স ক্রিয়েট করে। তো আমি ধূমপান করতাম না, আপনি বলতে পারেন আই ইউজ নট টু স্মোক, অর ইউ ক্যান সে দ্যাট আই ডিডেন্ট ইউজ টু স্মোক। যখন আপনি ডিডের ব্যবহার করবেন, ইউজড অর্থাৎ ইউজের সাথে ডিট আর থাকবে না। মনি গান শুনতো না, মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, আর মনি ডিডেন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি টিভি দেখতো না, রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, এই ডিডের ব্যবহার করে করতে হবে, ডিডটা সাবজেক্টের আগে আনবেন। যেমন তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? দেখছেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স, যেগুলো আমরা
বাংলাতে আমাদের ডে টু ডে লাইফে হরহামেশা ব্যবহার করি বা ইউজ করি, বাট ইংলিশে এদের প্রপার কনসেপ্ট না থাকার কারণে, না জানার কারণে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারি না। তো এটা জানতে হবে। এইবার দেখেন, অতীত থেকে শুরু করে বর্তমান সময়েও কোনো একটা কাজ কেউ করতে অভ্যস্ত, এর জন্য আমরা অ্যাম ইজ আর ইউজ টু প্লাস আইএনজি ভার্বের সাথে এটা ব্যবহার করব। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, ওই স্ট্রাকচার জাস্ট ভিতরে ইউজ টু শব্দটা যুক্ত হবে, ফ্রেজাল ওয়ার্ডটা। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, মানে আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত একটা কাজ সে করতে অভ্যস্ত। তো কিভাবে এটা ডেসক্রাইব করতে হবে? হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আপনি যখন নেগেটিভ করবেন, এই অ্যাম ইজ আর এর সাথে নট বসাবেন, যেহেতু এখানে মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। ওকে, এরপর দেখেন, যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি। দেখছেন কতটা প্র্যাকটিক্যাল। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লেট, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে যাচ্ছে। তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস। তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? এভাবে এটা হয়ে থাকে। আর ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এখানে উইল গেট ইউজ টু এর ব্যবহারটা হয়। যেমন মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মনে করেন মিলন নামের একটা ছেলে শহরে থাকে, গ্রামে তার নানার বাড়ি বা দাদার বাড়ি, হঠাৎ করে সে গ্রামে আসলো এবং তার নদীতে গোসল করতে হবে। একজন তাকে বলছে যে তুমি গোসল করো, করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। এই যে কোন একটা কাজে অভ্যাস হয়ে যাওয়া, উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, মানে এটা আমাদের যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ওই সেম স্ট্রাকচার, ভিতরে ইউজ টুটা থাকবে, বাট ওই উইল বি এর পরিবর্তে এখানে গেট আছে। গেটটা বি ভার্বের কাজ করতে পারে, এখানে বি দিলেও ভুল না, গেট দিলেও ভুল না। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 আওয়ার্স আ ডে। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। তো এইভাবে কোন একটা কাজে কেউ অভ্যস্ত হয়ে যাবে বোঝাতে আমাদের এই গেট ইউজ টু এর ব্যবহারটা হয়ে থাকে। এইবার দেখেন, আমি যদি বাকি যে সেমি মডেল অক্সিলারি ভার্ব গুলো আছে সেটা নিয়ে একটু কথা বলি বা একটু আপনাদেরকে দেখাই, একটু মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই মডাল ভার্ব যে বোঝে, এই মডাল ভার্ব সম্পর্কে যার একটা কনসেপ্ট বা ধারণা ভালোভাবে থাকে, একটা কথা আমি বলতে পারি, সে খুব দ্রুত স্পিকিং এর এই জায়গাটা ধরতে পারে। খুব দ্রুত যে কোনো কথা বাংলায় ভেবে ইংলিশে মুখে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট, কারণ প্রচুর পরিমাণে আমাদের এই মডাল ভার্বের ব্যবহার হয়ে থাকে, ব্যবহার আমরা করে থাকি বা আমাদের করতে হয়, বিশেষ করে এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য। আচ্ছা, তো আমি একটা মিনিট এটা দেখানোর পরে প্র্যাকটিক্যাল কনভারসেশন নিয়ে কথা বলবো, আগে এটা একটু শেষ করি। দেখেন এরপর আরেকটা ভার্ব আছে, এটা হচ্ছে ইউজ অফ এম টু ইজ টু আর টু, একে সেমি মডেল বলে। মানে দেখেন, এম ইজ আর কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্ব, মানে এদের চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো, বাট এদের সাথে আবার টু যুক্ত আছে, মানে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে। চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো কিন্তু কাজ করে মডেলের মতো। মডেলের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বসে, এদের ক্ষেত্রেও তাই। তো ডেফিনিশন গুলো একটু বোঝেন। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইজ টু আর টু ব্যবহার করা হয়। অর্থাৎ মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে অফিসে যেতে হয়। জাকির ইজ টু গো টু অফিস এভরি ডে। ছাত্রদের পড়তে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। দেখেন, এটা অনেকেই মনে করতে পারে
একটা কথা বলে রাখি, আমি আপনাদের বলছি না যে 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30টার মতো স্ট্রাকচার আছে। এই 30টা স্ট্রাকচারে, বোঝেন, এই যে 30টা স্ট্রাকচারের প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট। বাট আপনি যখন সেন্টেন্স তৈরি করবেন, কয়েকটা আপনার সেম মনে হতে পারে, টাইমিংটা সেম মনে হতে পারে। যেমন মুক্তাকে রান্না করতে হয়, মানে কি, সেন্সটা কেমন, এইটা আগে আপনাকে বুঝতে হবে। আমি যদি এরকম একটা বাক্য বলি, মুক্তা কুকস রাইস ডেইলি, এই বাক্যটার বাংলা অর্থ কি? যে মুক্তা প্রতিদিন রান্না করে। আর মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, এর অর্থ কি? মুক্তাকে রান্না করতে হয়। তো পার্থক্যটা কি, এইটা কি আমরা বুঝি? এই যে মুক্তা কুকস রাইস ডেইলি, এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যখন বলছি মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, এর বাংলা বলছি মুক্তাকে রান্না করতে হয়, এটা সেমি মডেলের একটা সেন্টেন্স। এটা কখন ব্যবহার করি আমরা জানেন? যখন কোনো একটা কাজ কারো করার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে করা লাগে, করতে হয়, অনিচ্ছা সত্ত্বেও করতে হয়, তখনই আমরা এই এম টু ইজ টু আর টু এর ব্যবহারটা করে থাকি। মনে করেন আপনার একটা মেয়েকে আপনি বিয়ে দিছেন, এখন কেউ চায় না তার মেয়ে খুব কষ্ট করে খাক শ্বশুর বাড়িতে। এখন আপনি দেখছেন যে আপনার মেয়েকে প্রচুর কাজ করতে হচ্ছে, 3 বেলা রান্না করতে হচ্ছে। এগুলো এগুলো আপনি আপনার একটা প্রতিবেশী বা নেইবার্সদের সঙ্গে গল্প করছেন যে আমার মেয়েটাকে ওখানে বিয়ে দিয়েছি, আমার মেয়েটাকে প্রতিদিন ভাত রান্না করতে হয়, প্রতিদিন কাপড় কাচতে হয়, প্রতিদিন এই কাজগুলো করতে হয়। এই যে করতে হয়, যেতে হয়, একটা উদাসীনতার সাথে বলা, ইচ্ছা না থাকা সত্ত্বেও কোন একটা কাজ করা লাগে, এই যে একটা সেন্সে বলা, এইটার জন্যই মূলত এই এম টু ইজ টু বা আর টু এর ব্যবহারটা হয়ে থাকে। একটু বোঝেন। এরপর কি বলছে? যখন আপনি নেগেটিভ করবেন, জাস্ট এম নট টু, ইজ নট টু, আর নট টু। তাদেরকে স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরি ডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক এ ক্লাস নাও। ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরি ডে? তাদের কি কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরি ডে? এইভাবে এটা হয়ে থাকে। এরপর দেখেন, এই এম টু ইস টু আর টু এর মতো আমাদের আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়াজ টু এবং ওয়ার টু। অতীতে কাউকে কোনো কিছু করতে হতো, এখানে ওয়াজ টু বা ওয়ার টু এর ব্যবহারটা হয়। যেমন আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে অফিসে যেতে হতো, রহিম ওয়াজ টু গো টু অফিস। এটা কেমন? মনে করেন আপনি আগে অনেক গরিব ছিলেন, মানুষের বাড়িতে কাজ করতেন, তো আপনি হঠাৎ করে একটা লটারি জিতে বড়লোক হয়ে গেছেন। এখন আপনি অতীতের দিনগুলোকে আপনি স্মরণ করছেন যে আগে আমাকে কাপড় কাচতে হতো, মানুষের বাড়িতে ভাত রান্না করতে হতো, কাজ করতে হতো, এই যে করা লাগতো, ইচ্ছা না থাকা সত্ত্বেও কষ্ট হলেও করতে হতো, এইখানে ওয়াজ টু বা ওয়ার টু এর ব্যবহারটা হয়। তোমাকে বই পড়তে হতো, ইউ ওয়ার টু রিড বুকস। তাদেরকে মাঠে অনুশীলন করতে হতো, দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড। এইভাবে এইটার ব্যবহার হয়ে থাকে। এইখানে আমাদের আরেকটা ভার্বের ব্যবহার আছে, সেটা হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ আর সাপোজ টু। একটু ওয়েট করেন, আমি সবগুলো একসাথে কম্পেয়ার করে দেখাবো। অ্যাম ইজ আর ওয়াজ আর সাপোজ টু, দেখেন, একবারে কেন দেখাই দিচ্ছি, আপনি আজকে আসেন কালকে নাও থাকতে পারেন। যারা পেইড কোর্সে আসবেন, এই তারা প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে পাবেন। আমার বইতেও এই সবগুলো ক্লাস অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা আছে, এগুলো একদিনে হয় না। কিন্তু আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা ফ্রি ক্লাস করছেন এই জন্য। যদি এটা জেনে যান, বুঝে যান, নিজের মতো করেও ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। দেখেন, এম টু ইজ টু আর টু এর মানে কোন একটা কাজ কাউকে করতে হয়, ওয়াজ টু আর টু করতে হতো। এই ভিতরে সাপোজ নামের একটা শব্দ যুক্ত হয়ে করার কথা বা করার কথা ছিল এমন একটা অ্যান্সার ক্রিয়েট করবে। যেমন এখানে অ্যাম সাপোজ টু, এটা একসঙ্গে একটা ফ্রেজাল সেমি মডাল অক্সিলারি ভার্ব। যেমন আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। তো এইভাবে ওগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট, আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ, আমার মাছ ধরার কথা ছিল। এরকম একটা মিনিং দেয়। আরেকটা আছে আপনার হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ টু এবং হ্যাজ টু মানে কাউকে কোনো কাজ করতে হবে, আর হ্যাড টু মানে করতে হয়েছিল। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়, আদারওয়াইজ হ্যাভ। যেমন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ, তোমাকে ইংরেজি অনুশীলন করতে হবে।
ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস। যখন আপনি নেগেটিভ করবেন ডু নট বা ডাজ নট এর ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে বেশি ভালো শোনায়। রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে না। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে না? ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন। এইভাবে প্র্যাকটিসটা করতে হয়। এবার দেখেন পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড টুটা কিভাবে বসে বোঝেন। সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস বি ওয়ান, যখন আপনি নেগেটিভ করবেন ডিডের ব্যবহার হবে, আর ডিড ব্যবহার করলে হ্যাভ হয়ে যাবে, আর ইন্ট্রোগেটিভেও ডিডের ব্যবহার হবে। করতে হয়েছিল বলে, অর্থাৎ হ্যাভ টু এবং হ্যাজ টু মানে করতে হবে, হ্যাড টু মানে করতে হয়েছিল। যেমন দেখেন, আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি, ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল, ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি, ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। তো এইভাবে এই বিষয়গুলো হয়ে থাকে। এখন আমি যদি সবগুলো একটু একসঙ্গে আপনাদেরকে দেখাই 1 মিনিটের ভিতরে, সেমি মডেল গুলো জাস্ট দেখেন। হি ইউজ টু প্লে ফুটবল, এর বাংলা অর্থ হচ্ছে সে ফুটবল খেলতো, বা সে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল। কথাটা বোঝেন, সে ফুটবল খেলতো বা ফুটবল খেলতে অভ্যস্ত ছিল। আমি যদি বলি হি ইজ ইউজড টু প্লেইং ফুটবল, এর বাংলা অর্থ হচ্ছে অতীত থেকে শুরু করে সে এখনো পর্যন্ত ফুটবল খেলতে অভ্যস্ত। আমি যদি বলি হি উইল গেট ইউজ টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে অভ্যস্ত হয়ে যাবে, এই হচ্ছে ইউজ টু। এবার আমি যদি বলি হি ইজ টু প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে হয়। হি ওয়াজ টু প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে হতো। হি ইজ সাপোজ টু প্লে ফুটবল, তার ফুটবল খেলার কথা। হি ওয়াজ সাপোজ টু প্লে ফুটবল, তার ফুটবল খেলার কথা ছিল, তার ফুটবল খেলার কথা ছিল। হি হ্যাজ টু প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে হবে। হি হ্যাড টু প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে হয়েছিল। এখানে আরেক দুটো সেন্টেন্স আছে, যেমন হি হ্যাড বেটার প্লে ফুটবল, এর মানে কি জানেন, তার বরং ফুটবল খেলাই ভালো, বা উড রাদার এগুলোর ব্যবহার করা যায়। তো যাই হোক, আহ, এইখানে যে বাক্যগুলো লিখছি এই বাক্যগুলোর আবার আমাদের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা শিখতে হবে, যেটা এখানে আছে ফাইলে তো দেখাইছিলাম, বাট একদিনে তো এগুলো কমপ্লিট করা যায় না। তো এই হচ্ছে মূলত সবই আমার সেমি মডেলের সেন্টেন্স। এখানে অ্যাম, ইজ আর ওয়াজ আর গোয়িং টু এর ব্যবহার একটা করা যায়, যেমন হি ইজ গোয়িং টু প্লে ফুটবল, এটাও সেমি মডেলের ভিতর যায়, বাট এগুলো মেইনলি হয়ে থাকে। এগুলো যদি কেউ জানতে পারে, এগুলোর বাংলাটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে বা নিতে পারে, আশা করা যায় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে কোনো সমস্যা হয় না। এই যে 9টা সেন্টেন্স লিখলাম, এগুলো সেমি মডেল। এছাড়া মডেল আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো মডেল। আর টেন্স আছে 12টা, এগুলো আপনারা জানেন। জাস্ট এর বাইরে আর কোনো কিছু না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মানে হচ্ছে কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন। আমি যখন একটা কথা ভাবতেছি, সেই টাইমিংটা কেমন, সেই টাইম অনুযায়ী সাবজেক্টের পর ভার্বটাকে আমি নিতে পারছি কিনা, এবং ওই ভার্বটাকে আমার নিতে হবে হয় টেন্স, না হয় মডেল, না হয় সেমি মডেল, না হয় প্যাসিভ মেইনটেইন করে। এটা যে করতে পারবে, অবজেক্ট বা এক্সটেনশন অটোমেটিক্যালি চলে আসে। সেটা হয় কিনা আমি এখন একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন সলভিং এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। সবাই একটু এই জায়গাটাতে ভালোভাবে মনোযোগ দেন। বাট এই পর্যন্ত যতটুকু যা বললাম বা যে আলোচনাটুকু আমি করলাম, কোনো ধরনের কি কনসেপ্ট বা ধারণা পেয়েছেন আপনারা মডাল ভার্ব সম্পর্কে, যে মডাল ভার্ব অ্যাকচুয়ালি কি, সেমি মডাল ভার্ব অ্যাকচুয়ালি কি, বা কত ধরনের সেন্টেন্স তৈরি করা যায়, বা এটা যদি আমরা ডিটেলসে শিখি এর ভিতরে অনেক কিছুই আছে, অনেক কিছু শেখার আছে বা আমাদের শেখা উচিত, এতটুকু কি অ্যাটলিস্ট বুঝতে পারছেন? ফ্রি ক্লাসে তো আর সবকিছু শেখানো যায় না, বাট আমি তো আপনাদের একটা সঠিক গাইডলাইন দিতে পারি, তাই না? আমি
আমি তো আপনাদের একটা সঠিক গাইডলাইন দিতে পারি, আমি তো বলতে পারি যে এখানে কি আছে, কিভাবে করতে হবে, কিভাবে এগোতে হবে, এতটুকু আমি আপনাকে দিতে পারি। তো ততটুকু কি আপনারা নিতে পারছেন বা বুঝতে পারছেন যে মডাল ভার্বটা কি, সেমি মডালটা কি, বা কি শেখা উচিত? ওকে, ধন্যবাদ। দেখেন, আমি যাদেরকেই পড়াই, যাদেরকেই দেখাই বা শেখাই না কেন, আমি কিন্তু অলওয়েজ ডিটেলসে শেখানোর বা ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। কারণ ডিটেলসে যদি একটা বিষয় আপনি বুঝতে না পারেন বা ডিটেলসে না শেখেন, ভাষা ভাষা শিখে কখনো কোনো কাজে লাগানো যায় না ওইটাকে, ওই ল্যাঙ্গুয়েজটাকে কোনো কাজে লাগানো যায় না। বাট আমি যেভাবে শেখাই, আমি এতটুকু বলতে পারি, আমার সেই প্রত্যেকটা স্টুডেন্ট নিজেরাই ইংলিশে মাস্টার্স হতে পারবে, নিজেরাই অন্যদেরকে পড়াতে পারবে। সেভাবে আমি কাভার করে দিই। আমি কিন্তু অনেক পরিশ্রম করে পড়াই, অনেক টাইম নিয়ে, এবং আমার ভিতরে যা কিছু আছে সবকিছু দিয়ে পড়ানোর চেষ্টা করি। আপনি ইউটিউবে হাজারটা চ্যানেল সার্চ দেন, এই মডেলের উপর ক্লাস করেন, ওই সবাই ক্যান মানে পারা, শুড মানে উচিত, এতটুকুই বলবে। কিন্তু এর এই যে ভিতরের যে ফাংশন গুলো, টেন্স রিলেটেড যে ফাংশন গুলো, এত ডিটেলসে কেউ দেখাবে না। অর্থাৎ কনটেক্সট না, আমাদের রিয়েল ক্লাসের ভিতর আসতে হবে, অরিজিনটা বুঝতে হবে। আমি যে টপিকটা পড়ছি, যে টপিকের উপর ক্লাস করছি, এটা মূলত কি, এর ভিতরে মূলত কি আছে, কতটুকু জানা থাকলে এটা সম্পর্কে আমার একটা ভিত্তি মজবুত হবে, আমি কনফিডেন্ট পাবো যে না, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অ্যাবাউট মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব, আই ক্যান মেক এনি কাইন্ডস অফ সেন্টেন্সেস বাই ইউজিং দিস স্ট্রাকচার। সো এই কনফিডেন্টটা আপনি যদি পান, এটা যদি আপনি গ্রো করতে পারেন, কভার করতে পারেন, তাহলেই দিন শেষে আপনি সফল। So, এটা হচ্ছে আপনার মেইন কথা, এবং এটা আপনাকে করতে হবে। তাহলে যেটা বলছিলাম, এখন আমরা একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখব। আমি আপনাদের সামনে ওপেন করছি, সবাই একটু এই জায়গাটার উপরে ফোকাস দিন। জাস্ট ওয়েট আ মিনিট। দেখেন, এইখানে একটু খেয়াল করেন, এটা আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে করিয়ে থাকি। এইটা করানোর অনেকগুলো রিজন আছে, এবং এর অনেকগুলো বেনিফিটস আছে। সেটা কি, আমি যদি আপনাদেরকে একটু বলি। হুম, অনেকেই মনে করে যে ইংলিশ শিখতে গেলে বা ইংলিশে কথা বলতে গেলে, স্পোকেন ইংলিশটা বিশেষ করে শিখতে গেলে অত বেশি গ্রামারের প্রয়োজন হয় না। আমরা লিসনিং করে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারি। তো লিসনিংটা ইম্পর্টেন্ট, লিসনিং সবারই করা প্রয়োজন। ইভেন আমিও সবসময় লিসনিং করি, যারা প্র্যাকটিস করে তারা অলওয়েজ লিসনিং করে। কিন্তু যদি আপনি না বুঝে করেন, তাহলে কি সেটা কোনো কাজে লাগবে? না বুঝে মানে কি, আমি এখানে আপনাদেরকে দেখাবো একটা বাংলা কনভারসেশন, এবং খুবই ডিরেক্ট সেন্টেন্স এগুলো, খুবই ইনফর্মাল সেন্টেন্স। মা এবং ছেলে, মাদার অ্যান্ড সান, দুইজনের ভিতরে একটা কনভারসেশন। এই বাংলাটা দেখে দেখবেন বাংলায়, বাট বলবেন ইংলিশে। ইনস্ট্যান্টলি সঠিক টেন্স এবং টাইম মেনটেন করে আপনাকে ইংলিশে কথা বলতে হবে। এটা আপনি পারবেন কিনা, এটা কেন করা, যেটা বলছিলাম, অনেকেই মনে করে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য আমাদের লিসনিং করতে হয়, লিসনিংটা দরকার বা গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোনো কিছুই জানেন না, আমি যদি আপনাকে লিসনিং করতে বলি, আপনি চাইনিজ 10টা মুভি দেখলেও ওই ভাষাটা আপনি কি একটা সেন্টেন্সও তৈরি করতে পারবেন বা বলতে পারবেন খুব ভালোভাবে, যদি না সেটাকে আপনি আপনার নিজের মাতৃভাষার সাথে কম্পেয়ার করেন? ভেবে দেখবেন, পারবেন না। এর কারণ কি জানেন? আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। আপনি যখন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছেন, আপনি যখন দ্বিতীয় একটা ভাষা শিখছেন, আপনার ব্রেনে কিন্তু অলরেডি একটা ভাষা আছে ইনস্টল করা, একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা কি বাংলা। তো যেহেতু আপনার ব্রেনে একটা ল্যাঙ্গুয়েজ অলরেডি আছে, when you are going to learn a new language, just you have to think Bengali firstly. After that, you try to convert it in English. So for that reason, you have to compare it with your own mother tongue. So here you can see, এটা একটু বোঝেন, লিসনিংটা অ্যাপ্রোপ্রিয়েট কাদের জন্য জানেন? যারা ছোট বাচ্চা, যাদের ব্রেনে দ্বিতীয় কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা নেই,
দেখুন বাংলাদেশের ছোট ছোট মানে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় না, দেখুন খুব ভালো ইংলিশ স্পিকিং করতে পারে। ইভেন আপনার একটা বাচ্চা আছে যে ভালোভাবে বাংলাটা শিখে পারেনি, তাকে আপনি ইংল্যান্ডে রেখে আসেন, অস্ট্রেলিয়ায় রেখে আসেন, ইউএসএ তে রেখে আসেন, সে দেখবেন 1 থেকে 2 বছরের ভিতরে অটোমেটিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে যাবে, শুনতে শুনতে কমিউনিকেশন করতে করতে সে শিখে যাবে। কিন্তু অনেকেই আছে আমার কাছে কোর্স করে, সিলেট থেকে একটা লোক আছে মতিউর রহমান করে নাম, কথাগুলো শোনেন, এটা শোনার বা বোঝার প্রয়োজন আছে, শুধু শিখে কি করবেন, জিনিসগুলো নেওয়ার চেষ্টা করেন। তো সেই মতিউর প্রায় 25 বছর ধরে ইউএসএ তে থাকে, সে কিছুদিন আগে আমার কাছে কোর্স কমপ্লিট করেছে। তো তার একটা কম্পিউটারের দোকান ছিল সিলেটে, মানে ওই ফটোকপি বা ছাপার কাজগুলো করতো। তো সে ইউএসএ তে আছে এখন, এবং সে স্টিল, তার বয়স হচ্ছে এখন 63, সে 25 বছর ধরে সেখানে আছে। 25 বছর ধরে থাকার পরেও সে, ইংলিশের এনভায়রনমেন্টে থাকার পরেও সে ইংলিশ শিখতে পারেনি। কারণ কি, রিজনটা কি? আমার কাছে সাইপ্রাস থেকে, হংকং থেকে, ইউকে থেকে প্রচুর মানে প্রবাসী স্টুডেন্ট যারা, তারা কোর্স করতেছে। কেন তারা ওই কান্ট্রি গুলোতে যাচ্ছে? তাহলে তারা কি শুনে শুনে শিখতে পারতেছে না? তারা ওই, মনে করেন, যে টিচার শুধু ইংলিশ টু ইংলিশ শেখায়, অর্থাৎ ওই রিজিয়নের কোন একটা টিচারের কাছ থেকে তারা কেন শেখে না? কারণ সেটা বুঝতে পারে না। ল্যাঙ্গুয়েজটা বুঝতে গেলে নিজের মাতৃভাষার সাথে কম্পেয়ার করতে হবে। এর কারণটা কি? কারণ আপনার ব্রেনে অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা বাংলা। যখন আপনি নতুন একটা ভাষা শিখছেন, আপনার নিজের ভাষার সাথে কম্পেয়ার করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আমার কথাটা বোঝেন? লিসনিং অ্যাপ্রোপ্রিয়েট কাদের জন্য? যারা ছোট বাচ্চা, কথাটা বোঝেন। আর বড়দের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যদি সে বুঝতে পারে, নিজের ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করতে পারে। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি আপনাদের বলি, আমাদের একটা কোর্স ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ কিভাবে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অন্যদেরকে শেখানো যায়। এখানে 2টা মেথড থাকে। একটা হচ্ছে সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, আর একটা হচ্ছে জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড। এই গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে একটা টার্গেট ল্যাঙ্গুয়েজকে ফোকাস করা হয়। অর্থাৎ আপনার একটা ভাষা আছে, আপনি যে নতুন ভাষাটা শিখতে চাচ্ছেন সেটা ট্রান্সলেশনের মাধ্যমে হবে। একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ আপনার থাকবে, যে ভাষাটা শিখতে যাচ্ছেন, যেটার উপর আপনি টার্গেট করছেন, সেইটাকে আপনার নিজের ভাষার সাথে কম্পেয়ার করে, রুলস স্ট্রাকচার প্রোভাইড করে আপনি সেটা শিখবেন। এবং ফ্রম দ্য এনসিয়েন্ট পিরিয়ড অফ ওয়ার্ল্ড, when people are going to learn new language, they follow this GTM method, a grammar translation method. Still now in this present competitive world, এই বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বেও এই গ্রামার ট্রান্সলেশন মেথড এখনো পর্যন্ত সব থেকে বেশি জনপ্রিয়, এবং বেশিরভাগ কান্ট্রিতে শেখানো হয়, বেশিরভাগ ইনস্টিটিউশনে পড়ানো হয়। ইভেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই যে ক্লাস 6, 7, 8, 9, 10 গ্রামার পড়ায়। কিন্তু আমরা শুধু ওই গ্রামার গ্রামার পড়তে হবে, কিন্তু আমরা ওই গ্রামারেই রেখে দিই, আমরা ওইটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করি না। আমি কিন্তু সেইটাকে অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ আমি ডিরেক্ট মেথডে আছি, যেটাকে সিএলটি বলে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা বেশিরভাগ জায়গায় পারে না কেন? কারণ প্রপার ম্যাটেরিয়ালস, ল্যাকিং অফ প্রপার ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালসের যে অভাব। এছাড়া টিচার্সরা ভালোভাবে স্কিলড থাকে না স্কুল কলেজগুলোতে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে। এই জন্য স্টুডেন্টসরা 12 বছর 14 বছর একটা জায়গায় শিক্ষা গ্রহণ করেও ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে না। কিন্তু গ্রামারটা শিখতে হয় যখন আপনার ব্রেনে একটা ল্যাঙ্গুয়েজ অলরেডি ইনস্টল করা থাকে। এই গ্রামার শিখে, এই যে আমরা টেন্স শিখতেছি, টেন্স শিখে তারপর ইংরেজিতে কথা বলা শিখতেছি, প্র্যাকটিস করতেছি। কারণ কি, আপনি ইউজুয়ালি ভাবেন যে কোনো একটা কথা আপনি ইংলিশে বলতে যান, আপনার ব্রেন আগে বাংলাটা আসবে, দেন আপনি কনভার্ট করে ইংলিশে বলার চেষ্টা করবেন। কিন্তু যার ব্রেনে দ্বিতীয় কোনো ল্যাঙ্গুয়েজ নেই, যার ব্রেনে কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা নেই, সে ছোট ছোট চাঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে বা শুনে শুনে অটোমেটিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, হয়ে যায়। কিন্তু যার ব্রেনে একটা ল্যাঙ্গুয়েজ আছে, তাকে অবশ্যই অবশ্যই নিজের ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। তা না হলে ওই ওই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে না। এটা হচ্ছে মেইন কথা। কিন্তু আমরা সেটা করি, কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। দেখেন, আপনি টেন্স জানেন, কিন্তু আপনি এই সেন্টেন্সটা ট্রান্সলেট করেন তো আপনি পারবেন না। তো এইটা, এই ধরনের কনভারসেশন, অ্যাটলিস্ট 10টা কনভারসেশন যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, সলভ করতে পারেন, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনি 11তম কনভারসেশনে যান,
আপনার আর বাংলায় কোনো কিছু ভাবা লাগবে না, আপনি বাংলায় যাই দেখেন না কেন অটোমেটিক্যালি সঠিক টাইম অনুযায়ী ইংলিশে আপনার ব্রেনে চলে আসবে, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আচ্ছা, তো আসেন আমরা এটা একটু সলভ করি। তো মা ছেলেকে বলছে যে আজ তুমি এত সকালে উঠলে কেন। বলেন তো যে এইটা আমার ইংলিশে কি হবে? কেউ বলতে পারবেন আজ তুমি এত সকালে উঠলে কেন, এটা ইংলিশে কি হবে? Why you get up early in the morning? এটা কোন টেন্স? আগে টেন্সটা বলেন, এটা কোন টেন্স? কেউ টেন্স ধরতে পারবেন? আজ তুমি এত সকালে উঠলে কেন, Morning. এটা কোন টেন্স? এই বাক্যটা কোন টেন্সে লেখা আছে আগে এটা বলেন তো। Present perfect. আর কেউ? একজন বলছে প্রেজেন্ট ইনডিফিনিট, একজন বলছে প্রেজেন্ট পারফেক্ট। আর কেউ বলবেন এটা কোন টেন্স? Present indefinite. এই যে আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট বলছেন কি দেখে বলছেন? এই যে আজ লেখা আছে এটা দেখে? প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে জানেন? ডেফিনেশনটা কি? কোনো একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, প্রতিদিন হয়, রেগুলার ওয়েতে হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট প্রেজেন্ট ইনডিফিনিট। ওই যে বলে না সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, প্রতিদিন ওঠে না? সেখানে আজ না, এখানে যদি প্রতিদিন থাকতো, বাক্যটা যদি এরকম থাকতো তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতো। একজন বলছে প্রেজেন্ট পারফেক্ট, যদি এরকম থাকতো এত সকালে উঠেছো কেন, উঠেছো কেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতো। এটা উঠলে কেন, কাজটা শেষ, কমপ্লিট, এটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু একটা সেন্সে এটা প্রেজেন্ট পারফেক্ট হয়, যেহেতু ছেলে ঘুম থেকে উঠছে, তারপর মা জিজ্ঞাসা করছে যে এত সকালে উঠলে কেন, অর্থাৎ রিসেন্ট কোনো কাজ, একটা কাজ শেষ হয়ে গেছে, কমপ্লিট, রিসেন্ট কাজ হলে প্রেজেন্ট পারফেক্টে হওয়ার কথা। কিন্তু এই যে সকাল আছে না, অতীতের কোনো কাজ রিসেন্ট টাইমে হলেও যদি সার্টেইন কোনো টাইমের মেনশন করা থাকে, তখন প্রেজেন্ট পারফেক্টে না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কেমন জানেন? আমি যদি বলি সে মারা গিয়েছে, ইংলিশ কি? হি হ্যাজ ডাইড, হি হ্যাজ ডাইড। আমি যদি বলি সে আজ সকালে মারা গিয়েছে, আমি বাংলায় বলছি গিয়েছে, কিন্তু কি বললাম? সে আজ সকালে মারা গিয়েছে, তখন আর হ্যাজ ডাইড বলা যায় না, তখন বলতে হয় হি ডাইড ইন দ্য মর্নিং টুডে, হি ডাইড ইন দ্য মর্নিং টুডে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে হয়। বিষয়টা হচ্ছে এরকম, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এটা ইংলিশে কিভাবে বলছি? আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, প্রেজেন্ট পারফেক্টে বললাম। কিন্তু আমি যদি ওখানে কোনো একটা টাইমের মেনশন করি যে আমি 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তখন আই হ্যাভ আর বলা যায় না, জাস্ট আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন 2007। অর্থাৎ অতীতের কোনো কাজে সার্টেইন টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্টে না হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কোনোভাবেই হবে না। তাহলে যারা প্রেজেন্ট ইনডিফিনিট বলছেন, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি কতটা দুর্বল এই জায়গাটাতে। এবং কেন দুর্বল? কারণ আমরা এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করি না। তাহলে এই বাক্যটা সবকিছু মিলিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে, এবং এটা ইংলিশে কেমন হবে? আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, কেন, হোয়াই, এরপর অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডিড, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব গেট। হোয়াই ডিড ইউ গেট আপ, এরপর কি? এত সকালে, সো আর্লি ইন দ্য মর্নিং টুডে। হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং টুডে, বাংলাটা কি? আজ তুমি এত সকালে উঠলে কেন। হোয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং টুডে, বাংলাটা কি? আজ তুমি এত সকালে উঠলে কেন। বুঝতে পারছেন আপনারা কি বললাম? কথা ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট হবে না কেন? বুঝতে পারছেন এটা? যারা বলছিলেন প্রেজেন্ট ইনডিফিনিট, আপনারা তো আজ দেখে বলছিলেন, হ্যাঁ? আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। গুড। আর প্রেজেন্ট পারফেক্ট হলে এই ইংলিশটা কেমন হতো? যে হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি, হোয়াই হ্যাভ ইউ গট আপ। আর পাস্ট ইনডিফিনিট হোয়াই ডিড ইউ গেট আপ। প্রেজেন্ট ইনডিফিনিট হোয়াই ডু ইউ গেট আপ, হোয়াই ডু ইউ গেট আপ সো আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। এভরিডে যদি থাকতো তখন প্রেজেন্ট ইনডিফিনিট হতো। কম্পেয়ার করা শিখতে হবে একটার সাথে আরেকটা। ছেলে বলছে মা আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে, এইটা কোন টেন্স বা কিসের স্ট্রাকচারে হবে কে বলতে পারবে? আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে, বলেন তো Have to. এটা কোন টেন্স?
Future indefinite. ফিউচার ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট না। আমি আপনাদেরকে কি বললাম, আজকে কি শেখালাম এতক্ষণ ধরে, যে আমরা শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য আমাদের মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হয়। তো এটা হচ্ছে সেমি মডাল ভার্ব হ্যাভ টু এর ব্যবহার। ফিউচার ইনডিফিনিট মানে কি? আমি তাহলে এরকম বলতাম, আই উইল গো টু গিভ অ্যান এক্সাম টুডে। তো উইল গো মানে আমি যাব, কিন্তু এখানে যাব না, তো এখানে বাংলাটা হচ্ছে যেতে হবে। ইংলিশটা এরকম, আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে। পরীক্ষা দেওয়া অর্থে গো এর ব্যবহার হয় না, টেক বা অ্যাপেয়ার এই ধরনের ভার্বের ব্যবহার করতে হয়। সো আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে, আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে, অর্থাৎ হ্যাভ টু প্লাস বি অন। বলছে তুমি কখন যাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? আগে ডাবল ইউএস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো। ছেলে বলছে নটায়, তুমি কি রান্না করেছো, এই যে করেছো, গিয়েছো, থেকেছো, এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে অ্যাট 9 AM সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বলবে। তুমি কি রান্না করেছো, তাহলে ইংলিশ কি? হোয়াট হ্যাভ ইউ কুকড। অর্থাৎ আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। হোয়াট হ্যাভ ইউ কুকড, এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করতে হবে। মা বলছে আমি কিছুই রান্না করিনি, তুমি কি খাবে? তাহলে আই হ্যাভ নট কুকড এনিথিং, আই হ্যাভ নট কুকড এনিথিং, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট। দেখেন আমরা গ্রামার শিখবো, আমরা স্পোকেনের রুলস রেগুলেশন শিখবো, কিন্তু সেগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হয় এইটা জানা বা বোঝা প্রয়োজন বা দরকার বলে আমি মনে করি। এই যেটা আপনাদেরকে দেখাচ্ছি না, এগুলো আমার পেইড কোর্সের স্টুডেন্টসদেরকে 1 মাস ক্লাস নেওয়ার পরে গিয়ে দেখাই, অর্থাৎ বেসিক রুলস রেগুলেশন স্পোকেন সবকিছু শেখানোর পর প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জন্য আমি ওদেরকে এগুলো দেখাই। এবার ছেলে বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেইটা করো। দেখেন এখানে দুটো ক্লজ আছে, ক্লজ বোঝেন? আলাদা দুইটা সাবজেক্ট, আলাদা দুইটা ভার্ব একটা বাক্যের ভিতরে। যেমন ক্লজ মানে বাক্যাংশ, অর্থাৎ তুমি যা করতে পারবে এটা একটা অংশ, সেইটা করো এটা আরেকটা অংশ। তো যে কোনো একটা পার্ট আপনি আগে নিতে পারেন, ইউ ক্যান সে দ্যাট। আরেকটা কথা বলি, যে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করার ক্ষেত্রে যেটাই বাংলায় আছে একদম সেটাই যে হুবহু করতে হবে এরকম না, একটু প্রাফেস করে একটু নিজের মতো করে করবেন, ভালো শোনাবে। যেমন আপনি এই যে সেইটা করো, এটাকে আপনি এইভাবে বলতে পারেন, প্লিজ ডু ইট। এবার হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি অর ফাস্ট, তুমি যা তাড়াতাড়ি করতে পারবে। তাহলে কোথায় লিখতেছিলাম, কি হলো, জাস্ট ওয়েট করেন। প্লিজ ডু ইট, হ্যাঁ, হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি, সেইভাবে আপনি এটা বলতে পারেন। মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ ইট ব্রেড অর পরোটা? ছেলে বলছে নো, ওটা খেতে ইচ্ছা করছে না। কোনো কিছু খেতে ইচ্ছা না করা, এটা ফিল লাইক এর ব্যাপার। নো, আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট। ছেলে বলছে দইও রয়েছে, মা বলছে দইও রয়েছে। দই ইংরেজি কি বলেন তো? দই ইংরেজি কি হবে? কার্ড অর ইয়োগার্ট। তাহলে আপনি কি বলতে পারেন? ইয়োগার্ট ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা, কোনো তরকারি রান্না করো। নো মাদার, মেক সাম কারি। কি বলছে? কোনো তরকারি রান্না করো। ছেলে বলছে কি, মা বলছে কি তরকারি তুমি বলো। হ্যাঁ, তাহলে হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক, প্লিজ টেল মি, এটা কিভাবে বলতে পারেন? যে হোয়াট কাইন্ড অফ উইল আই কুক, আমি কি তরকারি রান্না করব। প্লিজ টেল মি, বা এই প্লিজ টেল মি এটা আপনি আগেও নিতে পারেন, যে প্লিজ টেল মি হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক। স্যার বলছে পালং শাক আর আলুর তরকারি, বলতে পারেন পালং শাক ইংরেজি কি? এনিওয়ান ক্যান সে দ্যাট? পালং শাক ইংরেজিটা কি হবে, কেউ বলতে পারবেন? স্পিনাস, স্পিনাস বলেন তো কি বললাম? SPINACH, স্পিনাস উইথ পটেটো কারি। মা বলছে ঠিক আছে, আর কিছু? আর কিছু ইংরেজি কি? ওকে, এনিথিং এলস? বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? ক্যান আই হ্যাভ, হ্যাভ মানে পাওয়া বা গেট, ক্যান আই গেট মডেলের ব্যবহার এটা, ক্যান আই গেট সাম সুইট ডিশ টু, ক্যান আই গেট সাম সুইট ডিশ টু?
কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? মা বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে, উইল ইউ ইট অর উইল ইউ টেক ক্যারট হালুয়া? ছেলে বলছে না, এটা করতে অনেক দেরি হয়ে যাবে। ইট উইল টেক টু লং, আই থিঙ্ক ডেজার্ট উইল বি রেডি সুন, পায়েস আরো তাড়াতাড়ি হবে, বাট দেয়ার ইজ লিটল মিল্ক। ওকে, দেন আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার, আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার অর আই উইল ইট। মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, আগে গোসল করে নাও, ইটস গেটিং লেট, প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি, প্লিজ টেক ইউর শাওয়ার ফার্স্টলি। ছেলে বলছে কিন্তু প্রথমে আমাকে জুতো পালিশ করতে হবে। এই যে করতে হবে কি হবে, বাট ফার্স্টলি আই হ্যাভ টু পলিশ মাই শুজ, POLIPOLISH, আই হ্যাভ টু পলিশ মাই শুজ। এই যে আমি বাংলায় ভাবলে সেটা ইনস্ট্যান্টলি ইংলিশে বলতেছি, এই বলাটা আপনাদের বলতে হবে, এটা পারতে হবে। যেমন মা বলছে তুমি গতকাল করনি, বলেন তো এটার ইংলিশ কি? এটা কে বলতে পারবেন? তুমি গতকাল করনি, এটার ইংলিশ কি হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট? এটার ইংলিশ কি হবে? তুমি গতকাল করনি, বলতে পারবেন কেউ? You do that yesterday. রাইট, That moved yesterday. থ্যাংক ইউ। দেখেন এটা কিভাবে আসে, ট্রান্সফর্ম করা শিখতে হবে। আমি যদি বলি তুমি এটা করেছিলে, তাহলে ইউ ডিড ইট। তুমি এটা করনি, ইউ ডিডেন্ট। এই যে ডিডেন্ট, এটা কিন্তু আমি বাইরে থেকে আনছি, মানে অক্সিলারি ডিড। আর ওই ওই যে উপরে যে ডিডটা, ওটা আমার মেইন ভার্ব, ওইটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। ইউ ডিডেন্ট ডু ইট। তুমি কি করেছিলে, ডিড ইউ ডু ইট। তুমি কি করনি, তখন কি হবে, ডিডেন্ট ইউ ডু ইট, ডিডেন্ট ইউ ডু ইট। তুমি কি করনি, ডিডেন্ট ইউ ডু ইট। হ্যাঁ, এই হচ্ছে ওইটার সেন্টেন্স, যে তুমি গতকাল করনি, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ছেলে বলছে না, মনে ছিল না, আই ফরগট ইট অর আই ডিডেন্ট রিমেম্বার। আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, টুডে আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। বলছে পালিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে, কোন টেন্স? ফিউচার। কি বলবেন? ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। না মা, আজ আমার অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে। নো মাদার, today I have to meet with many friends. Okay, hurry up, I'm going to the kitchen. আমি রান্নাঘরে যাচ্ছি, ইংলিশ কি? I'm going to the kitchen. ছেলে বলছে আমার গোসল হয়ে গেছে, I have completed my bath, please serve me food. কোন টেন্স বললাম? প্রেজেন্ট পারফেক্ট। I have completed my shower, please serve me food. মা বলছে আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, I have already served your food, I have already served your food. বোঝেন? হ্যাঁ, বলছে আমার ভালো মা, আমি যাচ্ছি, দোয়া করো। আচ্ছা যাই হোক, তো এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম বা এই যে আমি বললাম, ইংরেজি শিখবেন প্র্যাকটিক্যাল ওয়েতে শিখবেন, প্লেজারের সঙ্গে শিখবেন, আনন্দের সাথে শিখবেন। কঠিন কেন লাগবে, কষ্ট কেন হবে? আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এগুলো প্র্যাকটিস করাই। এটা আমি আজকে একটা করাচ্ছি, আপনি হয়তো এটার মর্ম বুঝতে পারবেন না, বাট এইভাবে অ্যাটলিস্ট 10টা কনভারসেশন যদি নিজের মতো করে, নিজের থিঙ্কিং করে, নিজে ভেবে সলভ করার চেষ্টা করেন, আপনি কখন ইংলিশ এক্সপার্ট হয়ে গেছেন, কখন ফ্লুয়েন্ট হয়ে গেছেন, আপনি কখন ইনস্ট্যান্টলি যে কোনো কিছু ভেবে ইংলিশে বলতে পারছেন, নিজেও বুঝতে পারবেন না, নিজেও ইমাজিন করতে পারবেন না। এটা অটোমেটিক্যালি চলে আসে ব্রেনের ভিতর, হয়ে যায়। কিন্তু আমরা কি করি, আমরা শুধু টেন্সের স্ট্রাকচার শিখি, আমরা শুধু স্পোকেনের রুলস শিখি, এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জায়গাটাতে আমরা আসি না। এইটা আসতে হবে, এটা আসতে পারলে দ্রুত ভাষাটা শিখতে পারবেন। আমার এখনো পর্যন্ত আমি আপনাদেরকে বলছি, যারা পেইড কোর্সে আসতে চান দ্রুত সেন্ড মানি করে জানাবেন, আমি আপনাদেরকে এন্ট্রি করে নিব, কারণ এই সুযোগ আর আপনারা পাবেন না। এর একটা ব্যাচ শুরু হলে এরপর আর 3 মাস পর আরেকটা ব্যাচ শুরু হবে, একদম নতুন ব্যাচ। আগামী রবিবার অর্থাৎ 20 তারিখ থেকে শুরু হবে। আপনার ক্লাস টাইম থাকবে রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। বাট আমাদের ক্লাসটা শুরু হবে রবিবার থেকে। এবং আমার লেখা এই বইটা আছে, এই বইটা আপনারা অর্ডার করতে পারেন যারা ফ্রি কোর্স বা পেইড কোর্স করছেন। এই যে আজকে যে মডেল ভার্ব পড়াচ্ছি, এই যে কনভারসেশন প্র্যাকটিস করাচ্ছি, এই সবকিছু এই বইটার ভিতরে আছে, ইন ডিটেলসে সবকিছু লেখা আছে। যারা প্র্যাকটিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, প্রফেশনালি শিখতে চান, তারা এটা নিতে পারেন। আর আমার পেইড কোর্সে যারা আসবেন তাদেরকে আমি পিডিএফ ফাইলগুলো প্রোভাইড করে দিব, এবং আপনারা আমার প্রত্যেকটা ক্লাস শেষে প্রিমিয়াম রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। এতটুকু বলতে পারি, ধারাবাহিকভাবে শিখতে পারবেন। নতুন ব্যাচে যারা ভর্তি হতে চান একটু দ্রুত জানাবেন, কারণ সিট আর খুব বেশি নেই। আজকে সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে, প্রায় 37 জনের মতো। তো আমি যে কথাটা বলছি এটা 2টা গ্রুপে ভাগ হয়ে যাবে যদিও। তো আমি যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে, যদি আপনি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, আমি এই ল্যাঙ্গুয়েজটা শিখে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একটা গোছানো পদ্ধতিতে মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করতে চাই, তারা আসতে পারেন।
একদম গোছানো পদ্ধতি এগোতে পারবেন। আপনি বুঝতে পারবেন প্রতিদিন কি কি শিখতেছেন, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়তে হবে, ঠিক কতটুকু পড়লে কতটুকু জানা থাকলে এক্সপার্ট হতে পারবেন। এবং এটা 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে ডেভেলপ করতে না পারলে আপনি আরো টাইম নিতে পারবেন, তার জন্য আলাদা কোর্স ফি দিতে হবে না। অর্থাৎ আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা এর ভিতরেই। আর যদি রেগুলারিটি মেনটেন করেন 3 মাসও লাগে না, 2.5 মাসের ভিতরেও কাভার করা যায়। আর ক্লাসের টাইম 1 ঘন্টা থাকবে। কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, এবং যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হবে, অর্থাৎ নতুন যে ব্যাচটা আগামী 20 তারিখ রাত 10টা থেকেই শুরু হবে। ক্লাস শেষে প্রিমিয়াম ক্লাসগুলোর রেকর্ড পিডিএফ ফাইল পাবেন। টোটাল 70টা ক্লাস থাকবে, এটা আপনি ইমাজিন করতে পারবেন না, হিউজ ক্লাস। এবং ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস হবে। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, এরপর 30টি ক্লাস থাকবে স্পোকেনের উপর, এরপর 10টি ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। দেন আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, অর্থাৎ পেইড কোর্সের বেনিফিট হচ্ছে 2 ওয়ে কমিউনিকেশন। আমি ফ্রি ক্লাস নিচ্ছি, আপনাকে মিউট রেখে পড়াচ্ছি। একটা টিচার যত ভালো পড়াক না কেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের না করেন, আপনার ব্রেন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন, আপনি ভাষা কিভাবে শিখবেন? এটা তো সায়েন্স না বা ম্যাথ না। তো আপনাকে কাজ করতে হবে, আমি আপনাকে দিয়ে কাজ করাবো, আপনাকে দিয়েই এই যে কনভারসেশনটা আমি করলাম এটা আপনি করবেন। আপনি প্র্যাকটিস করবেন, আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনি সেন্টেন্স ট্রান্সলেশন করবেন। ভুল হলে আমি ধরাই দিব। এইটা ওই পেইড কোর্সে সম্ভব হয়, ফ্রি কোর্সে এভাবে হয় না। এবং আমার এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারবেন, প্র্যাকটিসের একটা ওয়েল এনভায়রনমেন্ট পাবেন। তো সবকিছু মিলিয়ে উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ভর্তি হতে পারেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, ঝামেলা থাকবে না। যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। আর এই 2টা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই 2টা নাম্বারে বিকাশ, নগদ বা রকেট সেন্ড মানি করে জানালে আমি আপনাদের এই সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একটা স্ক্রিনশট বা লাস্ট ডিজিট জানাবেন। আর এই পর্যন্ত যারা ভর্তি হয়েছেন সবাইকে এন্ট্রি করে নিয়েছি, টেনশনের কোনো কারণ নেই। আগামীকালই আমি আপনাদেরকে একদম যে নতুন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, অর্থাৎ নতুন ব্যাচ, আপনাদের ব্যাচ হবে ব্যাচ 68, 68তম ব্যাচে অ্যাড করে নিব। রবিবার থেকে ক্লাসগুলো করতে পারবেন। আর আগামীকালও আমার ফ্রি ক্লাস আছে রাত 10টায়, সেটাতে সবাই জয়েন করবেন। নাম্বার হচ্ছে 01997356957, 09386899196। এটা হচ্ছে নাম্বার, এটা আপনারা নিয়ে রাখতে পারেন। আর আজকের ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি আপনাদেরকে প্রোভাইড করবো। দ্যাটস অল ফর টুডে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে